আচ্ছা, আমাদের আছে ক্লাস হচ্ছে ক্লাস 5, ক্লাস নম্বর। তো আমরা এখানে একটা ব্যাচ 5, ক্লাস 5 দিয়ে একটা হচ্ছে আমি ফোল্ডার তৈরি করেছি। তো বরাবর মতো আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করব। তো যারা নতুন আসছে তাদেরকে আমি একটু হেল্প করি যে আচ্ছা আমাদের সাথে জয়েন করার চেষ্টা করতেছে। তো যারা নতুন আসছে তাদেরকে আমি একটু বলবো যে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট এন এটা চাপতে হবে। চাপলে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিবে, অথবা আপনি মাউসের মাধ্যমে করতে পারবেন। নিউ নিউতে গিয়ে তারপর হচ্ছে ফোল্ডার, এখানে গিয়েও আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর ফোল্ডারের নামটা আপনি রিনেম করে আপনি ওয়েবসাইটের ডিরেক্টরির নাম দিবেন। আমি নাম দিয়েছি ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমার ওয়েবসাইটের যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে। তো আমি এখানে 4টা ফোল্ডার সচরাচর তৈরি করি। আর কিছু ফোল্ডার থাকে যেগুলো আমি কাজের ফাঁকি বা যখন যেটা লাগে তখন এটা তৈরি করি। যেমন ভিডিওস যখন আমি ভিডিও যখন আমি আমার ওয়েবসাইটে দিই তখন ভিডিওস ফোল্ডার তৈরি করি। অডিও যখন আপলোড দেই তখন অডিও নামক একটা ফোল্ডার তৈরি করি। তো নর্মালি হচ্ছে 4টা ফোল্ডার থাকবে। সিএসএস, তারপর হচ্ছে আপনার ফন্টস, তারপর হচ্ছে ইমেজেস, তারপর হচ্ছে আপনার জেএস। তারপর একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা ফাইল তৈরি করার অপশন দিবে, সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে দিবে। আপনি এটাকে রিনেম করে ইন্ডেক্স লিখে দিবেন। আর যেটা টিএক্সটি আছে সেটা সেটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে মুছে এখানে এইচটিএমএল লিখে দিবেন। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে এইচটিএমএল প্র্যাকটিস করেছিলাম, তারপর হচ্ছে সিএসএস প্র্যাকটিস করেছিলাম গত ক্লাসে। তো এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। তো এইচটিএমএল লিখলে বোঝা যাবে এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, আর সিএসএস লিখলে বোঝা যাবে এটা হচ্ছে সিএসএস ফাইল। তো সিএসএস ফাইলগুলো লেখা হয় সিএসএস এর মধ্যে। তো আমরা অলরেডি জানি যে সিএসএস দিয়ে কি করে। যারা জানি না তাদেরকে আরেকবার বলি যে এইচটিএমএল দিয়ে হচ্ছে একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করে জাস্ট একটা লেআউট তৈরি করতে পারি। বাট সিএসএস দিয়ে হচ্ছে ওইটাকে আবার আমি নিজের মতো করে ডিজাইন করতে পারি, মানে ডিজাইনের ইস্যুতে আমি সিএসএস অ্যাপ্লাই করব। ঠিক আছে। তো আমি কি করলাম যে আমি 4টা ফোল্ডার তৈরি করলাম, সিএসএস, ফন্টস, ইমেজেস, জেএস। তারপর একটা ফাইল তৈরি করে দিলাম। ফাইলের নাম দিলাম index.html। এখন আমি এই যে ফোল্ডার, আমার ফোল্ডারের নাম হচ্ছে ওয়েবসাইট। এটাকে আমি আমার এডিটরে ওপেন করব। তো আমি এডিটরে হিসেবে আমি হচ্ছে সাবলাইম টেক্সটটাকে সাপোর্ট করি। তো গত ক্লাসে আমি দেখেছি যে সাবলাইম টেক্সট নিয়ে কিভাবে কাজ করতে হয়। যারা নতুন তারা হচ্ছে কি করবেন, এখানে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে হচ্ছে আপনারা এখানে সার্চ দিবেন যে সাবলাইম টেক্সট 3 লিখে সার্চ দিবেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, সাবলাইম টেক্সট 3 লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার এখানে একটু ওয়েট করতে হবে। এই যে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুসারে আপনি সাবলাইম টেক্সট ডাউনলোড করবেন। এখানে হচ্ছে 64 বিট, আমার পিসিতে 64 বিট, এই জন্য আমি 64 বিট ডাউনলোড করেছি। এটা মেবি 32 বিটের। তো এটা আপনি ডাউনলোড করতে পারেন যদি 32 বিটের পিসি হয়। তো ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার কিছু প্যাকেজ ইনস্টল করতে হয়। তো এই প্যাকেজগুলো ইনস্টল করতে হয় কিভাবে, আমি অলরেডি হচ্ছে একটা ভিডিও আপলোড দিয়ে ফেলেছি আমাদের ইয়াতে, আমাদের ইউটিউব চ্যানেলে। তো ওখান থেকে আপনারা ফলো করতে পারেন যে কিভাবে সাবলাইম টেক্সটটা ইনস্টল করার পরে প্যাকেজগুলো ইনস্টল করতে হয়। তো আমি যেহেতু আমি প্যাকেজগুলো ইনস্টল করে ফেলেছি, আমি এখন আর নতুন করে করতেছি না। আপনারা হচ্ছে প্যাকেজগুলো ইনস্টল করার জন্য এতে যাবেন, ভিডিওগুলো দেখবেন যে কিভাবে আমি ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ফোল্ডারটাকে ওপেন করবেন, এটা হচ্ছে আমাদের ফোল্ডার ওয়েবসাইট, যে ফোল্ডার, এটার ভিতরে কিন্তু আমার যে ফোল্ডার এবং ফাইলগুলো আছে। তো আমি এটাকে ওপেন করব হচ্ছে সাবলাইম টেক্সটে, যে ওপেন উইথ সাবলাইম টেক্সট 3 তে। তো নরমালি এই অপশনটা আপনার কাছে আসবে না। তো এই অপশনটা আনার জন্য আমি ওই ভিডিওগুলোতে শেয়ার করেছি যে এই অপশনটা কিভাবে আনতে হবে। তো আপনারা কাইন্ডলি একটু ফলো করবেন যে এই ক্লাসগুলো, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এগুলা
আজকে বাসায় বসে একটু দেখে ফেলবেন, তাহলে আপনি নেক্সট ক্লাসে ওই প্রবলেমটা ফেস করবেন না। ঠিক আছে? আর যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাকে নক করলে আমি আবার হেল্প করে দিব আপনাকে। আচ্ছা, যারা নতুন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এখন কথা বললাম, যারা আগে ক্লাস করেছি, যে জানি আমরা সাবলেম টেক্সট কিভাবে কাজ করতে হয়, সাবলেম টেক্সটের প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো তো আমরা জানি, তাই না? যারা নতুন যারা নতুন তারা হচ্ছে কি করবে, যে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের ফেসবুক গ্রুপে, ওখানে গিয়ে আপনি ওই চ্যানেলটাকে ভিজিট করবেন, দেখবেন যে হচ্ছে এখানে ক্লাস নাম্বার 2 থেকে শুরু করবেন, 2 থেকে শিখলে হবে। ক্লাস 1 এর তেমন কিছু দেখায় নাই, ক্লাস 1 এরটা আপলোড দেই নাই, তবে শীঘ্রই আপলোড দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি কি করব, এই যে ওয়েবসাইট যে ফোল্ডার, এটাকে হচ্ছে আমি ওপেন উইথ সাবলেম টেক্সট 3 তে আমি হচ্ছে ওপেন করব। তো এখানে দুইটা উইন্ডো আসছে, একটা পিছনে একটা সামনে। তো আমি পিছনটাকে ক্লোজ করে উপরটাকে রেখেছি। তো এখানে দেখা যাবে আমাদের যে ফোল্ডারগুলো ক্রিয়েট করেছিলাম, সিএসএস, তারপর হচ্ছে ফন্টস, তারপর হচ্ছে আপনার ইমেজ, জিএস, এই ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে এসেছে। আর এটা হচ্ছে index.html। তো আমি এটাতে যাব। তো এখানে কি লিখতে হবে, এখানে হচ্ছে আমরা আমাদের সাথে, আচ্ছা, তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই প্যাকেজ ইনস্টল করতে হবে। প্যাকেজ ইনস্টল না করলে কিন্তু আপনার হচ্ছে ইয়াগুলো আসবে না, মানে শর্টকাট যে কিগুলো, এগুলো কিন্তু কাজ করবে না। তো আপনি ভিডিওটা একটু কাইন্ডলি দেখবেন যে আমি কিভাবে প্যাকেজ ইনস্টল করেছিলাম। তো এখানে আমরা লিখবো হচ্ছে HTML5। HTML5 লিখে যদি আমি ট্যাব দেই, তাহলে হচ্ছে এই HTML5 এর যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা হচ্ছে কোনটা কি কাজ অলরেডি আমরা দেখেছিলাম, যে এটা আসলে কেন লেখা হয়, এই লেখাটা কেন লেখা হয়। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটু স্ট্রাকচারটা নিজের মতো করে আবার লিখে দিচ্ছি, যাতে ওরা একটু ক্লাসটা করতে পারে, নাহলে ওদের কাছে বিরক্ত মনে হবে। তো এখানে index.html টা ওপেন করলাম, করার পর হচ্ছে আমি এখানে স্ট্রাকচারটা তৈরি করব। তো স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের ফার্স্টে লিখতে হচ্ছে ডক টাইপ, ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লিখতে হবে, নো প্রবলেম। ডক টাইপ HTML, প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML, মানে আমার হচ্ছে HTML টা হচ্ছে HTML টাইপ ডকুমেন্ট। এই লাইনটা দিয়ে বোঝা যাবে এটা হচ্ছে একটা HTML টাইপ ডকুমেন্ট। ঠিক আছে? তারপরে HTML ট্যাগের ট্যাগ থাকে। তো এই ট্যাগের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এখানে HTML এর ওপেনিং ট্যাগ হচ্ছে HTML দিয়ে শুরু করতে হবে, এবং ক্লোজ করতে হবে হচ্ছে HTML দিয়ে। ঠিক আছে? তারপরে HTML এর ভিতরে এই যে HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আপনি এখানে হেড লেখেন, হেডকে ক্লোজ করেন, তারপর হচ্ছে বডি লেখেন, বডিকে ক্লোজ করেন। ঠিক আছে? তো এখানে আমি নিচে নিচে এগুলো দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে দিয়েছি। আমি বললাম যে প্রথম লাইনটা হচ্ছে কি, প্রথম লাইনটা লেখা হচ্ছে HTML টাইপ ডকুমেন্ট। তারপর হচ্ছে আপনার HTML হচ্ছে, এটা হচ্ছে একটা মেইন প্যারেন্ট যাকে বলা হয়। তো এটার প্যারেন্টের আন্ডারে এই হেড আছে, আর কি আছে, বডি আছে। তো দুইটা পার্ট থাকে HTML এর, দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের মধ্যে কি থাকতে পারে, হেডের মধ্যে থাকতে পারে হচ্ছে আপনার টাইটেল ক্লোজ করলাম। তারপর হচ্ছে থাকতে পারে মেটা ক্যারেক্টার সেট ইজ ইকুয়াল টু হচ্ছে UTF-8, এটা থাকতে পারে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার ব্রাউজার যাতে সব ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতে পারে, সেজন্য এটা লেখা হয়। আর টাইটেলটা লেখা হয় কেন, আমরা দেখি, আমরা আমাদের এই যে ওয়েবসাইটটাকে একটু যদি আমরা ভিজিট করি। তো আমি কিভাবে ভিজিট করব, আমি হচ্ছে আমার এই যে এই ফোল্ডারটা হচ্ছে ওয়েবসাইট, ওখানে গিয়ে হচ্ছে index.html টাকে আমি ডাবল ক্লিক করে এখানে দেখা যাবে ক্রোমে ওপেন হবে। আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম সেট করা আছে, তো আপনি চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখানে আমি যখন আমি ডাবল ক্লিক করব, তখন হচ্ছে ওয়েট করতে হবে। এই যে দেখেন, এই যে ক্রোমে এই ইয়াটা ওপেন হয়েছে, দেখেন index.html, বাট এখানে কিছু নাই। তো এই যে ব্রাউজারের এই জায়গাটা হচ্ছে বডি, মানে এই যে এখানে একটা উপরে যে বর্ডার দেখা যায়, এই বর্ডার থেকে এই নিচের একদম বর্ডার পর্যন্ত এই পুরোটা হচ্ছে একটা বডি।
তো আপনি যদি বডিতে কিছু লেখেন, ধরেন আপনি লেখেন হচ্ছে আমরা উই আর নিউ স্টুডেন্ট, মানে উই আর নিউ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে এটা যদি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার জন্য হচ্ছে আপনাকে, আপনি যখন কিছু লিখবেন, এখানে যখন কিছু লিখবেন তখন আপনাকে এটাকে রিফ্রেশ করতে হবে, এই পেজটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার জন্য এখানে ক্লিক করতে পারেন, অথবা মাউসের মাধ্যমে এই যে এখানে আছে রিলোড, এটা দিলে হবে, অথবা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আর আর একসাথে চাপলে এই পেজটা রিফ্রেশ হবে। তো আমি এটাকে যদি এখানে রিলোড দিচ্ছি, রিলোড দিলে দেখা যাবে আমরা যে লেখাটা বডির মধ্যে লিখেছিলাম সেই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সেই লেখাটা এখানে চলে এসেছে, এই যে লেখাটা লিখেছিলাম এই লেখাটা এখানে চলে এসেছে। তো আমরা কি করেছিলাম, এই বডি ট্যাগের ভিতরে বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যদি দেখি একটু কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাস প্রথম থেকে একটু ওদেরকে একটু দেখাই দিই, তারপরে আমরা নতুন টপিকসে যাব। এটা আপনাদের রিভিশন ক্লাস ধরতে পারেন, যে আপনাদের আগের ক্লাসগুলো আরেকটু পড়ানো হচ্ছে, ভাজা ভাজা করা হচ্ছে। এটা আপনাদের জন্য, যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য ভালো হবে। তো এখানে এইচটিএমএল মানে হচ্ছে মানে কোন যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েব পেজটাকে তৈরি করব সেটা হচ্ছে এইচটিএমএল। তো এইচটিএমএল এর আবিষ্কার হচ্ছে আপনার 1991 এর দিকে। এইচটিএমএল এর যে জনক তিনি হচ্ছেন এই ভদ্রলোক, তার নাম হচ্ছে বার্নার্স লি। হ্যাঁ, এটা থিওরিটিক্যাল পড়া, এগুলা মনে রাখলে চলবে, সমস্যা নেই। তো এইচটিএমএল এর ভার্সন, এইচটিএমএল এর ফার্স্ট ভার্সন ছিল আপনার হচ্ছে এইচটিএমএল 2.0, যেটা পাবলিশ করা হয় 1995 এ। তারপরে আসছে হচ্ছে এইচটিএমএল 4.01, তারপরে আসছে হচ্ছে আপনার এইচটিএমএল 5। তো এইচটিএমএল 5টা পাবলিশ হয় 2012 সালে। তো লেটেস্ট ভার্সন হিসেবে আমরা বলতে পারি এইচটিএমএল 5 এখনো রানিং অবস্থা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে হোয়াট ইজ এইচটিএমএল। তো এইচটিএমএল এর পুরো নাম হচ্ছে আপনার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যাদের মনে থাকে না তারা একটু মাথা রাখবেন যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মানে কি? হাইপার টেক্সট মানে হচ্ছে যে আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে আমরা এমন কিছু দেখি, কিছু বাটন দেখি যেটাতে ক্লিক করলে কিছু এর রিলেটেড কিছু শো করে। যেমন আমরা যখন প্রথম আলো পেজে যাই, প্রথম আলো ওয়েবসাইট, যে নিউজ পেপার একটা ওয়েবসাইটে, এখানে যদি বাংলাদেশের মধ্যে ক্লিক করি দেখতে পাবো বাংলাদেশের রিলেটেড, বাংলাদেশ সম্পর্কে যত নিউজ আছে সব ওই পেজে শো করতেছে। আন্তর্জাতিক ক্লিক করলে আন্তর্জাতিক রিলেটেড যা কিছু আছে সব শো করতেছে। তার মানে এখানে ক্লিকের মাধ্যমে এই কাজটা হচ্ছে। তো এটা হচ্ছে এই যে এই যে ক্লিকের যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো তৈরি করা হচ্ছে হাইপার টেক্সটের মাধ্যমে। তারপর হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে হচ্ছে আপনি দেখেছেন এইচটিএমএল দিয়ে শুরু করলাম, এইচটিএমএল দিয়ে শেষ করলাম, আবার হেড দিয়ে শুরু করলাম, হেড দিয়ে শেষ করলাম, বডি ট্যাগ দিয়ে শুরু করলাম, বডি ট্যাগ দিয়ে শেষ করলাম। এই যে নিয়ম, এটাকে বলা হয় মার্কআপ, ঠিক আছে। মানে মার্ক করা যে কোনটা শেষে কোনটা হবে। যেমন এইচটিএমএল এর ভিতরে ছিল হেড আর বডি, এটা যে স্ট্রাকচারটা ফলো করলাম সেটা হচ্ছে মার্কআপ করা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে লেখা আছে হোয়াট ইজ হাইপারটেক্সট, হোয়াট ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অলরেডি আমি এটা গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে হচ্ছে ফলো করতে পারেন এই জিনিসটা। আচ্ছা, আমার ভয়েস তো শোনা যাচ্ছে তাই না?
আচ্ছা, আমার এখানে একটু নেটের প্রবলেম ছিল, যার কারণে আমি অফলাইনে চলে গিয়েছিলাম। তো আমি যতটুকু পর্যন্ত আপনার দেখাইলাম এতটুকু পর্যন্ত দেখাই ফেলছি। আপনারা কি শুনছিলেন? যে এগুলা কিন্তু বলে ফেলছি, এগুলো কি শুনছেন? আপনি মোটামুটি 2 মিনিট যাবত আমাদের সাথে ছিলেন না। 2 মিনিট যাবত ছিলাম না? আসলে আমি নিজে জানি না যে আসলে কতটুকু পর্যন্ত ছিলাম না। আচ্ছা, আমি হচ্ছে তাহলে এই পেজে এমন কিছু নাই। আমি ওয়েবসাইটের যে ডিরেক্টরি এগুলোতে দেখাচ্ছি আমি। ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করলাম আমরা কিভাবে? এই যে প্রথমে যে ওয়েবসাইট নাম দিলাম, এই যে ফোল্ডার, এটা হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি। তো এখানে এটার ভিতরে যা যা রাখলাম, ও হো সরি, জি রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে এই যে আমরা প্রথমে যে ওয়েবসাইট ফোল্ডারটা বানাইলাম না, ওইটা হচ্ছে ওয়েবসাইটের ডিরেক্টরি। যে এখানে ওয়েবসাইট যে ফোল্ডারটা, এটা হচ্ছে ডিরেক্টরি। এটার ভিতরে আমরা যা যা রাখলাম এগুলো হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরির ফাইল এবং ফোল্ডার। এই যে এগুলো ওয়েব ফাইল ক্রিয়েট, তারপর হচ্ছে কি রাইট এইচটিএমএল ফাইল। এই যে কাজটা করলাম আমরা সাবলাইম টেক্সটে, এটা হচ্ছে রাইট এইচটিএমএল ফাইল। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, যেমন হচ্ছে বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ। বি ট্যাগ দিয়ে হচ্ছে এগুলা আমি এখন দেখাবো না, আমি জাস্ট মুখে বলবো। তো এগুলা ভিডিওতে আছে, মানে আমি যে ক্লাসগুলো আগে নিয়েছিলাম ওখানে ভিডিওতে আছে। তো আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে এগুলা আজকের মধ্যে আপনি দেখে ফেলবেন, বেশি কঠিন কিছু না, ঠিক আছে? যারা নতুন তাদের কথা বলতেছি। তো বি ট্যাগ দিয়ে হচ্ছে কোনো একটা লেখাকে বোল্ড করে বা মোটা করে, ইউ দিয়ে হচ্ছে আন্ডারলাইন দেয়, আর আই দিয়ে হচ্ছে ইটালিক করে, আর বিআর হচ্ছে গিয়ে কোনো লেখাকে লেখার অনেকটা লাইনকে গ্যাপ দেয়। মানে আমার একটা লাইন আছে, আরেকটা লাইন আছে, তো এই লেখাটাকে আমি নিচে রাখবো। তো এটার জন্য হচ্ছে আমার বিআর ট্যাগ ইউজ করতে হবে। তো বি বলছিলাম বোল্ড, ইউ বলছিলাম হচ্ছে আন্ডারলাইন, আই হচ্ছে ইতালিক, আর যেহেতু বি বোল্ড এখানে স্ট্রং ও বোল্ডের মতো কাজ করে। আবার ইএমটা হচ্ছে ইতালিকার মতো কাজ করে। ইনসার্ট, ইনসার্টের কাজ হচ্ছে যে লেখার নিচে একটা আন্ডারলাইন দেওয়া, আর মানে ইউ এর মতো কাজ করে। আর ডেল মানে হচ্ছে লেখাটাকে কেটে ফেলা, দাগ মাঝখানে একটা দাগ সৃষ্টি করা। আর বিগ মানে হচ্ছে লেখাটাকে বড় করা, স্মল মানে লেখাটাকে ছোট করা। আচ্ছা, আমরা দেখেছিলাম হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ ছিল 6টা, একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, যেটা মাধ্যমে হচ্ছে লেখাগুলোকে সবচেয়ে বড় করা যায়। H2 হচ্ছে তার চেয়ে ছোট, H3 হচ্ছে তার চেয়ে আরেকটু ছোট, তেমনি ভাবে H6 হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, আমরা ওয়েবসাইটে প্যারাগ্রাফ লেখার জন্য হচ্ছে পি ট্যাগ ইউজ করব। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা প্রথম দিন হচ্ছে এইগুলো ক্লাস করেছিলাম, এগুলো অলরেডি ভিডিওতে আছে। তো আপনারা যদি আজকে সুযোগ থাকে তাহলে আপনারা ভিডিওগুলো একটু দেখে নেবেন। এখানে হচ্ছে তারপর শিখেছি বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল, যেটা আমি হচ্ছে এটা লিখলাম। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল। তো এটা আমি হচ্ছে আপনাদেরকে ফার্স্ট থেকে শিখিয়েছিলাম, পরে কিন্তু বলেছিলাম যে এটা আসলে শর্টকাটের মাধ্যমে আনা যায়। যে HTML5 লিখে যদি আপনি ট্যাব দেন তাহলে আপনাকে বেসিক স্ট্রাকচার তৈরি করে দিবে। তো এই জন্য কিছু আমি আবার দেখাই, HTML5 লিখে ট্যাব দিলে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে দিবে, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটার কোথায় কিভাবে ক্রিয়েট করতে হবে সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি অলরেডি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এটা ছিল বেসিক স্ট্রাকচার। তারপর হচ্ছে গিয়ে এই যে কিভাবে আমরা ইমেজ দিতে পারি ইমেজ ট্যাগের মাধ্যমে, এগুলো আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। তারপরে এটেক দিয়ে কি করে, এটেক দিয়ে হচ্ছে লিঙ্ক তৈরি করে কোন একটা ওয়েবসাইটে, কোন একটা লেখা, কোন একটা পেজের সাথে পেজে লিঙ্ক হতে পারে, বা কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, অথবা কোনো একটা ইমেজের মধ্যে যদি আমি ক্লিক করি ওই ইমেজ রিলেটেড লেখাগুলো শো করবে, তাহলে এক্ষেত্রে আমরা এটেক ইউজ করতে পারি। তারপর দেখিয়েছে ডিফারেন্ট ইনপুট টাইপস বলতে বোঝাচ্ছি যে আমরা যখন একটা লগইন ফর্ম তৈরি করি অথবা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করি, তখন আমাদের অনেক সময় ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ইমেল দিতে হয়, ঠিক আছে, ডেট অফ বার্থ দিতে হয়। তো এই যে ফিল্ডগুলো তৈরি করব সেটার জন্য হচ্ছে ইনপুট ফিল্ড ইউজ করতে হয়। তো ইনপুটের অনেক টাইপ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ইমেল থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, নাম্বার থাকতে পারে, ডেট থাকতে পারে, রেঞ্জ থাকতে পারে, কালার থাকতে পারে। তো
তো এইগুলা অলরেডি আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওগুলোতে যদি আরেকবার দেখেন আমার মনে হয় না আপনাদের জন্য বেশি কঠিন হবে। আজকে দেখলে দেখবেন যে আপনারা কালকে ভালো করে বুঝতে পারবেন। কালকে ক্লাসগুলো আজকে হয়তো একটু টাফ হবে ক্লাসটা, যেহেতু আপনারা একদম সম্পূর্ণ নতুন। তো তারপরে দেখেছি যে সিলেক্ট ট্যাগ, সিলেক্ট ট্যাগের মাধ্যমে হচ্ছে যে কোনো একটা অনেকগুলো অপশন থাকবে, অপশন থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করার জন্য সেক্ষেত্রে আমি সিলেক্ট ট্যাগটা ইউজ করব। তারপরে দেখেছি যে আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা ফেসবুক পেজকে দিতে পারি, সেটা আমি দেখিয়েছিলাম আপনাদের। এগুলো কিন্তু ভিডিওতে আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তারপরে আমরা দেখিয়েছি কিভাবে হচ্ছে অডিও দেয়, ওয়েবসাইটে আমাদের অডিও দেওয়া প্রয়োজন হতে পারে, অডিও কিভাবে দেয়, ভিডিও কিভাবে দেয়। তারপরে দেখিয়েছি ইউটিউবের একটা ভিডিও ডাউনলোড না করে কিভাবে শেয়ার করা যায়। তারপরে দেখিয়েছি কিভাবে একটা ফর্ম তৈরি করে জাস্ট একটা প্রজেক্টের মতো। তারপরে দেখিয়েছি কিভাবে টেবিল তৈরি করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ছিল HTML। এই যে ফার্স্ট দুইটা ক্লাসে হচ্ছে আমরা HTML কাজ করেছিলাম, দুইটা না তিনটা ক্লাসে। এই স্লাইডটা শেষ করেছিলাম তিনটা ক্লাসে। তারপরে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি সেটা হলো CSS। তো CSS এর এটা আমি একটু খুলি যে কি কি দেখেছিলাম ক্লাস 4 এ। আচ্ছা, আমার ভয়েসে শোনা যাচ্ছে তাই না? প্রবলেম নেই তো? আচ্ছা দেখেন। আচ্ছা, যারা পুরাতন তারা তো এগুলো অলরেডি জানেন, যারা নতুন তাদেরকে একটু বলতেছি আর কি, যে যারা আসলে তারা যদি বোরিং ফিল না করে, আজকের ক্লাসটা তাদের জন্য তো সম্পূর্ণ নতুন। আচ্ছা দেখেন, তো সিএসএস এর পুরো নাম হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে কি করে, এটা দিয়ে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের যে ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক পেজ থাকতে পারে, তো ওয়েব পেজগুলোকে ডিজাইন করা হয় সিএসএস এর মাধ্যমে। কালার কম্বিনেশন, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারে, তারপর বিভিন্নভাবে এটার লেআউট ডিজাইনটা করা, ঠিকঠাক মতো সৌন্দর্য বাড়ানো, ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ানো। তো এটার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস এর পুরো নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা সিএসএস এর যেগুলো থাকে সাধারণত আমরা জানি HTML এ থাকে ট্যাগ আর সিএসএস থাকে প্রপার্টি। মাথায় রাখবেন, HTML এর থাকে ট্যাগ আর সিএসএস থাকে প্রপার্টি। তো সিএসএস এর কি কি প্রপার্টি আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কালার। আমরা একটা টেক্সটকে কালার করেছিলাম, কালারকে তিন ভাবে দিয়েছিলাম, যে কালারের নেম অনুসারে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা RGB ইউজ করব সামনের দিকে, তারপর হচ্ছে হেক্সা কোড ইউজ করব, হেক্সা কোডের মাধ্যমে দিতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে কালার দিতে পারবে তিন ভাবে, একটা হচ্ছে বললাম নেম, RGB, আর একটা হচ্ছে আপনার হেক্সা কোড। টেক্সট অ্যালাইন হচ্ছে আমি একটা লেখাকে আমি লেফটে রাখতে পারি, রাইটে রাখতে পারি, সেন্টারে রাখতে পারি, আবার জাস্টিফাই করতে পারি। টেক্সট অ্যালাইনের ভ্যালু ছিল 4টা। যদি আমি লেফট দিই ডিফল্ট ভাবে সে লেফটে থাকে, আমি যদি রাইট দিই তাহলে রাইটে যাবে, আমি যদি সেন্টার দিই তাহলে সেন্টারে আসবে, আর আমি যদি জাস্টিফাই দিই লেখাগুলো একটা ফরম্যাটে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখেছিলাম টেক্সট ডেকোরেশন। আমি কিন্তু সংক্ষেপে বলতেছি কারণ আপনাদের কিন্তু আরো আজকে মাত্র অল্প ক্লাস, আমি কিন্তু আর 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস নেব, তারপর কিন্তু আপনাদের এক আপু কিন্তু আপনাদের সাথে জয়েন করবে। তো আমি একটু তাড়াতাড়ি বলতেছি যাতে আপনাদের কিছু নতুন কিছু পড়াইতে পারি আজকে, নাহলে কিন্তু আপনারা কোর্স কমপ্লিট করতে একটু হিমশিম হয়ে যাবেন, কারণ কোর্স কিন্তু বিশাল। আচ্ছা দেখেন, টেক্সট ডেকোরেশনের ভ্যালু হচ্ছে আপনার নর্মালি তিনটা, হচ্ছে আন্ডারলাইন, ওভারলাইন, আর একটা হচ্ছে লাইন থ্রো। আন্ডারলাইন দিয়ে আমরা দেখেছিলাম কোনটা লেখার নিচে আন্ডারলাইন করার জন্য, ওভারলাইন দেখেছিলাম আমরা কোনো লেখার উপরে একটা লাইন দেওয়ার জন্য, আর লাইন থ্রো হচ্ছে মাঝ বরাবর একটা লাইন দেওয়ার জন্য, সেটা হচ্ছে লাইন থ্রো। তারপরে দেখেছিলাম টেক্সট ট্রান্সফর্ম দিয়ে হচ্ছে কোনো একটা লেখাকে আপার কেস করে মানে বড় হাতের অক্ষরে কনভার্ট করে। আর তারপরে দেখেছিলাম লোয়ার কেস দিয়ে হচ্ছে মানে টেক্সট ট্রান্সফর্মের ভ্যালু হচ্ছে তিনটা, আপার কেস দিয়ে হচ্ছে বড় হাতের করে, লোয়ার কেস দিয়ে হচ্ছে ছোট হাতের করে, আর ক্যাপিটাল এস দিয়ে হচ্ছে যে আমার এখানে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতে করে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা লেটারের প্রথম অক্ষরটা বড় হাতে করে আসবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এস, সেটা আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে টেক্সট শ্যাডো দেখেছিলাম আমরা। টেক্সট শ্যাডো হচ্ছে কোনো লেখার মধ্যে শ্যাডো দেওয়ার জন্য, মানে আপচে একটা ছায়া দেওয়ার জন্য, সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডোর ভ্যালু হয় 4টা আমরা দেখেছিলাম। প্রথম ভ্যালুটা হলো ডানে সরানোর জন্য, পরে ডানে বা বামে, পরের ভ্যালুটা হলো উপরে বা নিচে, তারপরে ভ্যালুটা হলো তারপরে যে ভ্যালুটা সেটা হচ্ছে অস্পষ্ট করার জন্য, তারপরে ভ্যালুটা হচ্ছে কালার দেওয়ার জন্য। 4টা ভ্যালু আমরা দেখেছিলাম। আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তখন দেখা যাবে এগুলো আবার ঘুরে ফিরে আসবে, তখন এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে এত আপনাদের চিন্তা করার দরকার নেই। যারা নতুন আসছে তাদেরকেও বলতেছি, আপনারা এখন নতুন ক্লাস করতে আসছেন, আপনাদের এখন মনে হচ্ছে যে কোর্সটা অনেক কঠিন। ঠিক আছে, আপনাদের এত চিন্তা করার দরকার নেই, আসলে কোর্সটা অনেক সহজ।
আপনারা যদি রেগুলার ক্লাস করতে পারেন আপনাদের কাছে এটা কিছুই না, ঠিক আছে। আর প্রিভিয়াস যে ভিডিওগুলো এগুলো একটু টাইম কষ্ট করে দেখে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে ফ্রন্ট স্টাইল। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইল দিয়ে হচ্ছে কি করে আমরা জানি কোনো একটা লেখাকে ইতালিক করা যায়। আচ্ছা, জয়েন করতেছে কেউ। কোনো একটা লেখাকে ইতালিক করতে পারি, কোনো একটা লেখাকে হচ্ছে নরমাল টেক্সটে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রন্ট স্টাইল। ইতালিক মানে হচ্ছে বাঁকা বাঁকা। আমরা যেমন HTML দিয়ে আই ট্যাগের মাধ্যমে করতে পারি, তেমনি CSS প্রপার্টির মাধ্যমে হচ্ছে আমরা ফ্রন্ট স্টাইল ইউজ করতে পারি। তারপর হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে যে কোনো একটা লেখাকে সাইজটাকে বড় করে দেখানোর জন্য বা ছোট করে দেখানোর জন্য সেটা হচ্ছে ফন্ট সাইজ ইউজ করব। তারপর হচ্ছে আপনার ফ্রন্ট ওয়েট। ফ্রন্ট ওয়েট হচ্ছে কোনো একটা লেখাকে মোটা করার জন্য, বোল্ড করার জন্য সেটা হচ্ছে ফ্রন্ট ওয়েট ইউজ করা হয়। ফন্ট ফ্যামিলি। ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে এরকম যে আপনি এখানে যে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে। তো আমি যেটাতে ক্লিক করি দেখবো যে এরকম একটু চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি, ঠিক আছে। এই যে লেখার যে স্টাইলটা চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ফ্যামিলির মাধ্যমে। তো ফ্রন্ট ফ্যামিলি অনেক প্রকার হতে পারে, আমাদের যেটা পছন্দের ফ্রন্ট সেটা আমি ডাউনলোড করে নিয়ে আসতে পারি, অথবা আমাদের কম্পিউটার যদি ফ্রন্টটা থেকে থাকে তাহলে আমি এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই যে কথাগুলো বললাম সবগুলো হচ্ছে টেক্সটের ক্ষেত্রে, অন্য কোনো কিছু ক্ষেত্রে না, অডিওর ক্ষেত্রে না, ভিডিওর ক্ষেত্রে না, ইমেজের ক্ষেত্রে না, শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে শিখেছিলাম আমরা স্প্যান স্প্যান ট্যাগ। হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। কোনো একটা লেখার মধ্যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সকে যদি কালার দিতে হয় অথবা সাইজ বাড়াতে হয় তাহলে আমরা স্প্যান ট্যাগের মাধ্যমে করতে পারি। তারপরে আমরা দেখা হচ্ছে এনটিএর চাইল্ড হচ্ছে আমার যদি একই টাইপের অনেকগুলো ট্যাগ থাকে তাহলে আমি স্পেসিফিকভাবে কোনো একটা ট্যাগ নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে এনটিএর চাইল্ডের মাধ্যমে। তো এগুলার হচ্ছে অনেক ব্যবহারিক, প্র্যাকটিক্যালি আরো অনেক কিছু শেখাবো আমি। তো যখন একটা প্র্যাকটিস পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট করব তখন দেখা যাবে যে ঘুরে ফিরে আবার এগুলো আসবে, তখন আপনারা এগুলাতে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত শিখেছিলাম। তো আজকে ক্লাসে আমি হচ্ছে নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন করেছে হচ্ছে 29 জন, দ্যাট ইজ খুব 29 মানে আগে ছিল 22 জন, আগে এখন মেবি 7 জন বা 8 জনের মতো নতুন করে জয়েন করেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। নর্মালি আপনারা 22 জন থাকেন আর কি। তো এখানে আজকে হয়তো আপনাদের ক্লাসে নতুন অনেকে জয়েন করেছে। তো যারা নতুন জয়েন করেছে তাদের, যারা পুরাতন আছে তারা একটু ভাই হেল্প করবেন একজন আরেকজনকে, তাহলে আপনারা হচ্ছে ডিসকাশনের মাধ্যমে করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের হয়তো গ্রুপ করে দিতে পারি, ওই গ্রুপের মাধ্যমে আপনি করতে পারবেন, ডিসকাস করতে পারবেন যে কার ওই গ্রুপের কোন মেম্বারের কি অবস্থা বা কতটুকু পরিমাণ কাজ করতেছে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আচ্ছা, আমি দেখি যে কারা কারা প্রেজেন্ট আছে। আমি কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট মানে এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, আপনারা যে সিআর যেন কে? লাবিব ভাই। আচ্ছা, আপনি কি হ্যাঁ, আতিকুর রহমান ভাই আর লাবিব ভাই, আপনারা কি ওই যে সবার কন্ট্যাক্ট নাম্বার তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস এগুলো কালেক্ট করেছেন? জি, কালেক্ট মাত্র 8 জনেরটা কালেক্ট হয়েছে। ও আচ্ছা, তাহলে আপনি বাকি সবার কালেক্ট করে আমাকে মেইল করে দিবেন, ঠিক আছে। আর আপনাদেরকে কিছু বলছে যে স্যার কিছু বললো যখন অ্যাটেন্ডেন্সের জন্য না কিছুর জন্য কিছু বললো, কিছু বুঝছেন আপনারা? এরকম কিছু বলতে আচ্ছা, আপনাদের নামগুলো আমাকে দিয়ে দিবেন। আরটা হচ্ছে আপনারা আমি কিন্তু, তো অলরেডি বুঝতে হ্যাঁ, আপনারা আপনাদের নামগুলো আমাকে দিয়ে দিবেন, আপনাদের ইমেলগুলো এবং ফোন নাম্বারগুলো দিবেন, কারণ হচ্ছে আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স এগুলো হচ্ছে আমি নাম দেখে দেখে কিন্তু আপনাদের ক্লিয়ার করবো, আইডেন্টিফাই করবো। এখানে ওয়েব ডিজাইনার রাখা যাবে না, ঠিক আছে, ওয়েব ডিজাইনার রাখা যাবে না। আর হচ্ছে আর কারো নাম দেখি, আর চেষ্টা করবেন হচ্ছে আপনাদের সার্টিফিকেটের নাম অনুসারে নামটা দেখার জন্য, সার্টিফিকেটের যে নাম ওই নামটা দেওয়ার জন্য আর কি। আচ্ছা, আপনাদের কাছে যে আতিক ভাই একটা ফাইল ফর্ম শেয়ার করেছে, গুগল ফর্ম, তো ওখানে আপনি হচ্ছে কি কি দিতে হবে আতিক ভাই এখানে ফর্মের মধ্যে ইনফরমেশন?
ওখানে দিতে হবে, নাম দিতে হবে, ফেসবুক আইডি লিংক, নাম্বার আর ওটিপি। আচ্ছা আমি দেখি কি কি দিতে হবে আপনাদের। নেম দিতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ফেসবুক আইডি দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি কালেক্ট করে সবাই এই ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে আতিক ভাইয়ের কাছে, আতিক ভাই আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে তাহলে তাহলে আমরা হচ্ছে ক্লাসে যাই। তো আজকে আমরা নতুন টপিকস দেখি পড়ানো যায় আপনাদের। আমাদের হচ্ছে ক্লাস 5। আচ্ছা আমাদের হাতে আর 1 ঘন্টা 10 মিনিটের মতো আছে। তো আমরা আজকে বেশি কিছু শেখাবো না, দেখি আজকে এই টপিকসগুলো শেষ করতে পারি কিনা। এটা শেষ করতে পারলে মোটামুটি পরে ক্লাসে এগুলো শেষ করা যাবে। যেহেতু আজকে মাত্র 2 ঘন্টা ক্লাস, এটা 4 ঘন্টা ক্লাস হিসেবে আমি এটা আনছিলাম। তো এখানে আমি আজকে এগুলো আপনাদের কভার করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি যে ডিপ। আচ্ছা অলরেডি আমরা ডিপ ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, আমরা একটু দেখি যে ডিপ আসলে কি করে। আমি মুখে বলে আপনারা শোনেন। ডিপ হচ্ছে গিয়ে এমন একটা ট্যাগ যেটা হচ্ছে ওয়েবসাইটের জায়গা তৈরি করে নেয়। মানে আপনি হচ্ছে হেডারের জন্য একটা জায়গা তৈরি করবেন, তো এই ওই ডিবের হেডারটাকে ডিবের মধ্যে রাখতে হবে, ওই ডিবের একটা উইথ হাইট দিতে হবে, দিলে সে এতটুকু পরিমাণ জায়গা তার জন্য নিয়ে নেবে। ঠিক আছে, তো আমরা একটা ডিপ নিই, সাপোজ ডিপ। তাহলে আমরা বুঝলাম যে ডিপ হচ্ছে, আমি এটাকে পাশাপাশি রাখি, ধরেন এই যে ডিপ, ডিপ কি করে, ডিপ হচ্ছে একটা ওয়েবসাইটে জায়গা তৈরি করে বা ওয়েব পেজে জায়গা তৈরি করে। জি, ওয়েব পেজে জায়গা তৈরি করে। কার কোনো প্রবলেম? হ্যাঁ স্যার, স্ক্রিনটা স্যার স্টপ করে আবার শেয়ার করেন স্যার, শুধু দেখান। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, স্টপ করে। আচ্ছা যারা নতুন আসছে তারা কি লেফট দিয়ে যাচ্ছে নাকি লিভ দিয়ে দিচ্ছে এখান থেকে? আমি অনেকে দেখতেছি যে এখানে এত অমুক নাম হ্যাজ লেফট দ্য মিটিং। তো আপনারা লিভ দেন না, ঠিক আছে? লিভ দিলে আপনারা হচ্ছে, এখন তো এই যে ক্লাসগুলা মিস আগে কিন্তু মিস হবেই, তো এখন একটু বুঝে নেন, পরে বাসায় আবার আগেগুলা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি 29 জন ছিল, এখন 2 জন চলে গেছে। আচ্ছা যাই হোক, তো আমি এখানে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিপ। তো ডিপ কি করে আমি বললাম, একটা ওয়েব পেজে জায়গা তৈরি করে নেয়। তো আমরা দেখি যে ওয়েব পেজে জায়গা তৈরি হয়েছে কিনা। আমি যদি দেখে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমার এখানে জায়গাটা কোথায় আছে সেটা কিন্তু দেখা যায় না। তো আমি যখন আমরা যখন একটা জমি কিনি, তো জমি কিনলে কি দিই সাধারণত, জমি কেনার পরে এটার কতটুকু পরিমাণ সাইজ উইথ হাইটটা আগে দেখি, কত শতক জমি, তারপর হচ্ছে দরদাম করি, করার পরে তারপরে ফিক্সড একটা রেট হয়, ওই দামে আমরা হচ্ছে জায়গাটা কিনি, কেনার পরে হচ্ছে আমরা দলিল করি, তাই না? তো এই যে ডিপ দিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে ফুল একটা মাঠ, ধরেন এই যে এটা হচ্ছে ফুল মাঠ। তো এই ফুল বড় একটা মাঠের মধ্যে আমি কি পরিমাণ জায়গা নিব সেটা তো অবশ্যই আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। তো সেটার জন্য হচ্ছে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, ওই জায়গার একটা নাম দিতে হবে। ঠিক আছে, ওই জায়গাটার একটা নির্দিষ্ট করে নাম দিতে হবে। তো মানে যেটাকে বলা হয় রেজিস্ট্রি। তো নাম দেওয়ার জন্য আপনি দুইভাবে নাম দিতে পারেন, সেটা হচ্ছে ক্লাস অথবা আইডি। ডিবের মাধ্যমে ডিবকে নাম দিতে হয় দুইভাবে, একটা হচ্ছে ক্লাস দিয়ে অথবা আইডি দিয়ে। তো ক্লাস দিয়ে আমরা হচ্ছে ক্লাস ইউজ করতে পারি। ক্লাস ইকুয়াল টু হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে আমি নাম দিলাম যে মাই স্পেস নাম দিলাম। ক্লাসের একটা অ্যাট্রিবিউট নিলাম, যেটা নাম দিলাম হচ্ছে মাই স্পেস। এবং ক্লাস দিয়ে আমরা হচ্ছে জায়গাটার নাম দিতে পারি, অথবা দিতে পারি হচ্ছে আইডি দিয়েও দিতে পারি। তো আইডি দিলাম হচ্ছে, আচ্ছা আইডিটা পরে দেখাই, আগে ক্লাস দিয়ে দেখাই। তো ক্লাস দিয়ে আমরা কি করলাম, জায়গাটার একটা নাম দিলাম। আমাদের জায়গাটার নাম হচ্ছে মাই স্পেস। তো জায়গাটার নাম অনুসারে আমাকে দলিল করতে হবে। তো দলিল করার জন্য আমাকে হচ্ছে সিএসএস এ যেতে হবে। সিএসএসটাকে সাথে আমাদের এইচটিএমএল এর লিংক করাতে হয়, আমরা জানি। তো লিংক করার জন্য আমাদের যেটা একটা ইউজ করতে হয় সেটা হচ্ছে লিংক ট্যাগ। তো এখানে রিলেশন তৈরি করতে হবে স্টাইল শিট, এবং হাইপার রেফারেন্সের ভিতরে হচ্ছে আপনাকে সিএসএস ফোল্ডারের নাম দিতে হবে, এবং হচ্ছে আমাকে একটা ফাইল তৈরি করতে হবে সিএসএস এর ভিতরে। অলরেডি আমরা জানি যে কিভাবে ফাইল তৈরি করে। তো নিউ ফাইল তৈরি করব, নিউ ফাইলের মধ্যে হচ্ছে আমরা নাম দেব স্টাইল, STYLE স্টাইল।
ডট সিএসএস কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করে হচ্ছে এই সেভ করলাম। তারপর হচ্ছে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস কে দুইটা কলামে রাখবো, সেটা একটু পরে দেখি। তো সিএসএস এর ভিতরে আমরা কাকে স্টাইল করব, কার সাথে লিংক করাবো, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস সাথে। এখন আমি এই দুইটা ফাইলকে ফোল্ডারকে আমি বা ফাইলকে আমি পাশাপাশি রাখবো, সেই জন্য আমাকে হচ্ছে এই যে ভিউতে যাইতে হবে, ভিউতে গিয়ে লেআউটে যাইতে হবে, লেআউটে গিয়ে কলাম টু সিলেক্ট করব। আর স্টাইল ডট সিএসএসটাকে এটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিয়ে ধরে এখানে রেখে দিলাম। তাহলে এই পাশে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই পাশে হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস। আমি দেখবো এবং ওই অনুসারে এখানে আমি ডিজাইনটা করব। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব যে div ক্লাস ইকুয়াল টু মাই স্পেস। তো আমরা এটার জমির সাইজটা আমরা নির্ধারণ করে দিব কোথায়, স্টাইল ডট সিএসএস এর মধ্যে। এটার উইডথ কতটুকু, এটার হাইট কতটুকু এটা নির্দিষ্ট করে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে। তো এখানে ক্লাস হচ্ছে মাই স্পেস। তো আপনি সিএসএস এর মধ্যে ক্লাসকে ধরতে পারবেন হচ্ছে ডট দিয়ে, মাথায় রাখবেন সিএসএস এ ক্লাসকে ধরা হয় ডট দিয়ে। ঠিক আছে, তো এখানে ক্লাসের নাম হচ্ছে মাই স্পেস, আপনি এক্স্যাক্টলি সেটাই লিখবেন ডট মাই স্পেস। তার মানে আমি এই ক্লাসটাকে ধরে ফেলেছি, ক্লাস মানে হচ্ছে এই ডিপটা, পুরো ডিপটা। ঠিক আছে, তো ক্লাস ইকুয়াল টু কি নাম দিলাম, মাই স্পেস, আর ক্লাসকে ধরতে হয় হচ্ছে ডট দিয়ে, আর ক্লাসের নাম হচ্ছে আমার মাই স্পেস। তো আমি এটার মধ্যে এখন হচ্ছে আমি দিব, এটার উইথ হাইট দিব। তো আমরা সিএসএস নিয়ে কাজ করার সময় আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপরে হচ্ছে ডট মাই স্পেস। এটার মধ্যে আমি এখন উইথ দিব। তো উইথ দিলাম হচ্ছে ধরেন 500 পিক্সেল, হাইট দিলাম ধরেন হচ্ছে 400 পিক্সেল। তো আমি যদি এখন এটার দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে দিই, তাহলে দেখি যে এটার কোনো ইফেক্ট কোনো শো করে কিনা। আসলে এটার কিছুই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার কোনো কালার দেয় নেই। আমরা জানি জমির মধ্যে একটা কি থাকে, আইল্যান্ড থাকে বা হাঁটাচলা করার জন্য একটা জায়গা থাকে, কিন্তু এটার মধ্যে কিছু নাই। তো এটার মধ্যে দিতে হবে, এটাকে বলা হয় বর্ডার, অথবা দিতে পারেন একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা সেট করে দিতে পারি ওই জমিটার। তো আমি এখানে দিই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে আমরা কোন একটা জায়গার বা কোন একটা কিছুর ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা বডি ট্যাগেরও ব্যাকগ্রাউন্ড দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ধরেন হচ্ছে রেড। তো যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড সেট করে দিই, এখন যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে আমাদের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এভাবে হচ্ছে আপনার লম্বা হচ্ছে 400 পিক্সেল, আর হচ্ছে ইয়াতে হচ্ছে ভূমি বরাবর হচ্ছে 400 পিক্সেল, মানে উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে 400 পিক্সেল আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 500 পিক্সেল আর প্রস্থ হচ্ছে 400 পিক্সেল। ঠিক আছে, এই যে উইথ আর হচ্ছে হাইট। তো এই জিনিসটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? এই যে এই জিনিসটা তৈরি করলাম, যারা নতুন না পুরাতন থেকে বলেন, কারণ নতুনদের তো প্রবলেম থাকবে এটা আমি জানি। তো পুরাতন থেকে বলেন। আচ্ছা, ডট দিতে হবে, ক্লাসকে ধরার জন্য ডট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কেন ক্লাস দিলাম, সাপোজ আমার এখানে আরেকটা ডিভ আছে। ঠিক আছে, এখন যদি আমি যদি ডিভ দিয়ে ধরি, ধরুন আমি ক্লাস দিলাম না, শুধুমাত্র ডিভ দিয়ে ধরলাম, ক্লাস ইউজ করলাম না, তাহলে কি হবে, আমার যে যতগুলা ডিভ আছে সবগুলাই কিন্তু উইথ 500 পাবে, হাইট 400 পাবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড পাবে। দেখেন এই দেখেন দুইটা ডিপ চলে আসছে, মানে এটার সাথে আমি কালার তো এক দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার, মানে এই এখানে যতগুলা ডিপ থাকবে সবগুলাই এই প্রপার্টিটা পাবে। তো যদি আমি নির্দিষ্ট করে দিই যে তোমার ক্লাস হচ্ছে m1, তাহলে আমি এখানে ক্লাস ইউজ করব ডট m1, তাহলে বোঝা যাবে শুধুমাত্র এই ডিপটা কাজ করবে। তাহলে আমরা দেখি যে আসলে ওই পরেরটা কিন্তু কাজ করবে না। তো পরেরটাকে যদি আমি ক্লাস দিয়ে দিই, আমি একটু পাশাপাশি লিখি, ধরেন হচ্ছে আমি এখানে এটা ক্লাস দিলাম, ক্লাস m2। তো এখন যদি আমি এটাকে m2 দেই এবং সেম জিনিসে কপি করি, উইথ দিলাম 500, হাইট দিলাম 400, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম হচ্ছে সাপোজ গ্রিন, GREEN গ্রিন। এখন যদি আমি ব্রাউজারে এটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো দুইটা ডিপ আসবে। তো আগেটা কি ছিল, আমি যখন ট্যাগ নিয়ে সরাসরি কাজ করতাম তখন কিন্তু আমার সবগুলো ট্যাগ কিন্তু
সবগুলা ট্যাগে এই সেম ফলাফল আউটপুটটা দেখাবে, কিন্তু আমি যখন ক্লাস নিয়ে কাজ করতেছি তখন ওকে নির্দিষ্ট করে দেওয়া যে ওর নাম তোমার নাম হচ্ছে M1, আমি জাস্ট M1 কে ধরেছি, ওকে নির্দিষ্ট করে দিলাম তোমার নাম হচ্ছে M2, তাহলে আমি M2 কে ধরেছি। বুঝতে পেরেছি তো? মানে ওর নামটা নির্দিষ্ট করে দেওয়া, ঠিক আছে। আর যদি আমি নির্দিষ্ট করে না দিই, ডিভ ইউজ করি, ডিভ ট্যাগ ধরে আমি কাজ করি, তাহলে সকল ডিভেরই সেম আউটপুট দেখাবে। বুঝতে পেরেছি কেন আমি ক্লাস নিয়ে কাজ করেছি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ক্লাস কি হতে পারে দেখেন, একটা জমি অনেক নামে রেজিস্ট্রেশন করা যেতে পারে। ধরেন এই জমিটার কিছু অংশ আপনি আপনার ছোট ভাই নামে রেজিস্ট্রেশন করলেন, মানে কিছু অংশ, ধরুন 5 শতকের মধ্যে আপনি 2 শতক জমি রেজিস্ট্রেশন করলেন আপনার ছোট ভাইয়ের নামে, 3 শতক জমি রেজিস্ট্রেশন করলেন আপনার হচ্ছে গিয়া ইয়ার নামে, ছোট বোনের নামে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জমি, ধরুন আপনি ছোট ভাইয়ের জন্য রেজিস্ট্রেশন করলেন হচ্ছে M1 দিয়ে, আর ছোট বোনের জন্য রেজিস্ট্রেশন করলেন হচ্ছে M2 দিয়ে, ঠিক আছে। তো M1 আর M2 দিলে কি হবে, আমি এটা কেটে দিচ্ছি, পরেরটা কেটে দিচ্ছি। দেখেন M1 জমি কিন্তু এটাই। তো এই জমিটার একবার কালার দিয়েছি রেড, আরেকবার M2 ইউজ করেছি, এটা কালার দিয়েছি গ্রিন। তাহলে সর্বশেষ যে ক্লাসটা ইউজ করব সেইটাই সে পাবে। সর্বশেষ এটা M1 আগে দিয়েছি, M2 টা পরে দিয়েছি, তো আমি সর্বশেষ কাকে নিয়ে কাজ করেছি, M2 নিয়ে, তাহলে সে গ্রিন পাবে। দেখেন সে কিন্তু রেড পাবে না, এই দেখেন গ্রিন পেয়েছে। আমি যদি M1 টা পরে লিখি, আর সরি একটু মিস্টেক হয়েছে, M1 টা যদি আমি পরে লিখি তাহলে কিন্তু এখন সে M1 কে পাবে, ঠিক আছে। তার মানে উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। তো যখন সে M2 পেয়েছিল তখন সে গ্রিন করছে, বাট যখন সে M1 পেল তখন সে রেড বানাচ্ছে। আমি যখন আরেকটা জিনিস দিই এখানে M3, তো আমি যদি এখানে M3 ইউজ করি, M3, তাহলে আমি যদি এখানে ব্লু করে দিই, তাহলে বলেন তো কোনটা পাবে, গ্রিন হবে না রেড হবে না ব্লু হবে? ব্লু হবে, হ্যাঁ জি গুড। সর্বশেষ যে প্রপার্টিটা ইউজ করবো সেটা পাবে। আচ্ছা, তো ক্লাসের মধ্যে অনেকগুলা ক্লাস থাকতে পারে, বাট আইডি দিয়ে যখন আমি রেজিস্ট্রেশন করব শুধুমাত্র একটা নামই থাকবে। ধরুন আমি দিলাম হচ্ছে A1, হচ্ছে একটা আইডি দিলাম, ঠিক আছে। আমি কি করলাম যে A1 নাম দিয়ে হচ্ছে একটা আইডি দিলাম, বাট আমি যখন আইডি দিব, একটা ডিবের ভিতরে একটা মাত্র আইডি থাকতে পারে, একাধিক আইডি থাকতে পারে না, যেমন A2 হতে পারে না, ঠিক আছে। একটা মাত্র আইডি থাকবে। আপনার আইডি কার্ড কয়টা থাকে? একটা না? আপনার আইডি নাম্বার আপনার কলেজে বা মাদ্রাসা বা ভার্সিটিতে যখন পড়েন, আপনার কি একাধিক আইডি থাকতে পারে না একটা থাকতে পারে? একটা না, একটাই তো। আর আমাদের রোল নম্বর থাকে, একাধিক থাকতে পারে না, ঠিক আছে। তো এই আইডি হচ্ছে এমন একটা বিষয় যেটা শুধুমাত্র একবার থাকবে, এর বেশি থাকবে না। ক্লাস অনেকগুলো হতে পারে, বাট আইডি কেবলমাত্র একটা, ঠিক আছে। একটা ডিবের বা যে কোনো ট্যাগের আইডি থাকতে পারে কেবলমাত্র একটা। তো আমি যদি এটাকে ধরবো, তো আমি দেখেছি যে ডট ক্লাসকে ধরতে হয় হচ্ছে ডট দিয়ে, বাট আইডি কে ধরতে হয় হচ্ছে হ্যাশ দিয়ে। মাথা রাখতে হবে, ক্লাসকে ধরতে হয় হচ্ছে ডট দিয়ে, আর আইডি কে ধরতে হয় হচ্ছে হ্যাশ দিয়ে। তাহলে আমার এখানে হ্যাশ দিয়ে কাকে ধরবো, A1 কে ধরবো। প্রথমে হ্যাশ লিখতে হবে, তারপরে A1, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার আগে দিয়েছিলাম ব্লু, এখন আমি দিয়ে দিই হচ্ছে সাপোজ অন্য একটা কালার দিই, দিলাম হচ্ছে অরেঞ্জ। যখন আমি অরেঞ্জ দিব তাহলে কিন্তু এখন কে পাবে বলেন তো? এগুলা কিন্তু সবগুলা কিন্তু ডিবের ভিতরে, তো সবগুলা এক ডিবের ভিতরে আছে। তাহলে এখন কি হবে, কোন কালারটা পাবে বলেন? গ্রিন হবে না রেড হবে না ব্লু হবে না অরেঞ্জ হবে, বলেন তো, কে বলতে পারবেন? অরেঞ্জ হবে স্যার। দেখি তাহলে, হ্যাঁ অরেঞ্জ হয়েছে। এখন ধরেন আমি হচ্ছে A1টাকে উপরে রাখলাম, এখন বলেন কে পাবে, কি হবে, কোন কালার হবে? অরেঞ্জ। হ্যাঁ অরেঞ্জ, কজন বলছে অরেঞ্জ হবে। অরেঞ্জ হবে না ব্লু হবে?
ব্লু হবে? কি হবে বলেন? ব্লু হবে? আচ্ছা দেখি তাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখি কি হয়েছে দেখেন তো। ব্লু হয়েছে? আমি কিন্তু রিফ্রেশ করলাম, কি হয়েছে বলেন? অরেঞ্জে ঠিক গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আইডির প্রায়োরিটি বেশি। আপনি ক্লাস দিয়ে যত কিছুই করেন না কেন, আইডি দিয়ে যদি কোনো একটা প্রপার্টিকে সেট করেন তাহলে ওই আইডিটা পাবে, ক্লাসেরটা সে পাবে না। ঠিক আছে, আইডিটা পাবে। বুঝতে পেরেছি? আইডির প্রায়োরিটি বেশি ক্লাস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আইডি দিয়ে, আইডি বা ক্লাস বলেন আমাকে। সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি একটা আরেকটা ডিপ আবার প্র্যাকটিস করি আপনাদের। এখানে আমি একটা ডিপ নিলাম, ডিপ ট্যাগ, এটার ভিতরে হচ্ছে একটা ক্লাস নাই, পাশাপাশি লিখি আপাতত ডিপ ট্যাগের ভিতরে আমি ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স। এখন এই যে বক্সটাকে ধরি, ডট দিয়ে ধরলাম, কারণ ক্লাসকে ধরতে হয় বক্স ডট দিয়ে। এখন উইথ সেট করলাম হচ্ছে ধরেন 400, হাইট দিলাম হচ্ছে ধরেন হচ্ছে 300, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ইয়েলো। তাহলে কি হবে, এখানে দেখা যাবে যে আমরা জানি যে এটা ইয়েলো পাবে। আচ্ছা, এখন যদি আমি আরেকটা বক্স নেই, বক্স 1 নাম দিলাম, এটা পিঙ্ক কালার করে দিলাম। আচ্ছা বলেন তো যে আমি যেখানে রিফ্রেশ করি তাহলে এই ডিপটা এখানে বসে নাই কেন? কেন এটা নিচে বসেছে? পাশাপাশি বসে নাই কেন? হ্যাঁ, ডিপটা কেন পাশাপাশি বসে নাই? মানে এই যে এটা তো ইয়েলো, এটা হচ্ছে পিঙ্ক, তাহলে এই ডিপটা এটা এই পাশাপাশি বসে নাই কেন? মানে ইয়েলোর পাশে বসে নাই কেন? এটা কেন নিচে বসেছে? কি বলতে পারবেন? আর ডিপ এর পাশে একটু ব্লক করে রাখছে। হ্যাঁ, ডিপ কি করছে? করে রাখছে ওই সাইডে। আচ্ছা, ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, রাইট? হ্যাঁ, এটা ঠিক আছে। ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে সে তার পাশে কাউকে জায়গা দিবে না। ঠিক আছে, তো এটাকে পাশে আনার জন্য একটু কাজ করতে হয়, সেটা আমরা পরে আজকে ক্লাসে হয়তো নাই, কিভাবে একটা ডিভকে পাশাপাশি আনতে হয় এগুলো আজকে ক্লাসে নেই, তো আমরা হচ্ছে পরে ক্লাসে অবশ্যই শিখবো এটা। আচ্ছা, তারপরে আমরা দেখি, জি স্যার নেক্সট সেশন কি এই জায়গায় হবো না অন্য কোনো লিংকে? নেক্সট সেশন মানে ওই যে 11টার পরে? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে হবে, এই লিংকই হবে, আপনারা থাকেন এখানে, তো যাবেন না। আচ্ছা, আমি তাহলে আপনাদের সাথে ওই কোডটা শেয়ার করে দিচ্ছি, আগেরটা আমি শেয়ার করে দিচ্ছি, কারণ আগেরটা আপনারা বুঝে বুঝে করবেন। আচ্ছা, তাহলে আমি হচ্ছে কোড শেয়ারে যাই, কোড শেয়ার করে দিই আপনাদের সাথে। হচ্ছে HTML, হচ্ছে CSS। ওকে, তাহলে আপনাদের সাথে কোডটা শেয়ার করে দিলাম আমি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা হেল্প নিয়ে আপনারা করতে পারবেন।
তো আমি এখন যে টপিকস যাব, আমরা অলরেডি জেনে গেছি ডিপ এবং উইথ হাইট। এখন আমরা শিখবো হচ্ছে বর্ডার। তো বর্ডার কেন ইউজ করা হয় আমরা দেখি তাহলে। আমি এগুলো মুছলাম, আমি এগুলো মুছি। আমি এখানে একটা ডিপ নেই। ডিপ এখানে সংক্ষেপে লেখা যায়, আপনি জানেন ক্লাসে কিভাবে ইউজ করা হয়, ডিপ দিয়ে না। তো না সরি, ক্লাসকে ইউজ করা ডট দিয়ে সিএসএস এর মধ্যে। তো আপনি যদি ডিপ ডট বক্স দেন, তারপর যদি ট্যাব দেন, তাহলে আপনাকে দেখেন তৈরি করে দিবে। আমি কি লিখেছি দেখেন, ডিপ ডট বক্স, এটা লিখে যদি আপনি ট্যাব দেন, তাহলে আপনাকে বক্স নামে ক্লাস এবং ডিপ তৈরি করে দিবে একসাথে। বুঝতে পেরেছি? সংক্ষিপ্ত। আরেকটা একটু দেখা যায়। আচ্ছা, বলছি যে আমি তো নরমালি আমরা কি করি, ডিপ লিখি, তারপরে ক্লাস দিয়ে হচ্ছে বক্স দিই। তো একটু সময় সাপেক্ষ, মানে এটা করি। তো আমরা এভাবে না করে আমরা হচ্ছে লিখবো ডিপ ডট বক্স, মানে বক্স হচ্ছে ক্লাসের নাম, ঠিক আছে? এখন যদি আমি ট্যাব দেই, তাহলে দেখেন সেম কাজটাই, উপরের কাজটা কিন্তু এই নিচে করেছি। ডিপ তারপর হচ্ছে ডট দিয়ে এই ক্লাসের নাম। আচ্ছা, এখন আমি হচ্ছে এই যে বক্সকে ধরবো, তাহলে এখানে লিখবো হচ্ছে ডট বক্স। আর আমরা তো তাহলে আগের গুলো কিভাবে করতে পারতাম? বুঝি না? হ্যাঁ, আগেরগুলো এভাবে করতে পারতাম, আগেরগুলো এভাবে করতে পারতাম। দেখেন এখানে শর্টকাট করার জন্য আর কি। তো উইথ দিলাম ধরুন হচ্ছে আমি 300, হাইট দিলাম ধরুন হচ্ছে সাপোজ 200। তো আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যায়। এখন আমরা শিখবো সেটা হচ্ছে বর্ডার। বর্ডার মানে হচ্ছে চারপাশে এক লাইন টানার জন্য, ঠিক আছে? তো আমি যদি এখানে বর্ডার ইউজ করি, বর্ডার, তো বর্ডারের কিভাবে দেওয়া হয়, প্রথম হচ্ছে আমি এখানে লিখে দিই বর্ডার কিভাবে সেট করা হয়। এখানে লিখে দিচ্ছি, এমনি লিখছি, ঠিক আছে? তো এখানে আমি হচ্ছে সিএসএস এর মাধ্যমে কমেন্ট করতে হয় এভাবে, সিএসএস এ কমেন্ট করতে হয় এভাবে যে এখানে লিখলাম হচ্ছে বর্ডার, বর্ডার কোড, বর্ডার প্রপার্টি লিখি, বর্ডার প্রপার্টি। তো আমি এখানে এটাকে মাঝে লিখি। সিএসএস এ এভাবে কমেন্ট দিতে হয়, স্ল্যাশ দিয়ে তারপর স্টার। আর এইচটিএমএল এ কিভাবে কমেন্ট দিতে হয় ওইটা আমরা শিখিয়েছি। তো বর্ডার প্রপার্টি এর ভিতরে হচ্ছে আমরা লিখলাম। তো এখানে বর্ডার প্রপার্টি কিভাবে অ্যাড করব, প্রথম হচ্ছে বর্ডারের প্রপার্টির নাম দিব, তারপর হচ্ছে কোলন দিব, তারপরে হচ্ছে আপনার বর্ডার উইথ দিব, মানে কি পরিমাণ আমি উইথ চাই। তাহলে আমি এখানে দিব হচ্ছে বর্ডার উইথ, বর্ডার উইথ, তারপরে স্পেস দিয়ে দিব বর্ডারের স্টাইল, বর্ডারের স্টাইল, তারপরে দিব হচ্ছে বর্ডারের কালার। তিনটা পার্ট দেব কিন্তু আমি, বর্ডার কালার। বুঝতে পেরেছি? প্রথমে কি দিব বলছি, বর্ডারের উইথ দিব, তারপরে দিব হচ্ছে বর্ডারের স্টাইল, তারপরে দিব হচ্ছে বর্ডারের কালার। তাহলে বর্ডারের উইথ আমরা কি দিব, পিক্সেল আকারে দিব, ধরে হচ্ছে আমি 2 পিক্সেল দিলাম। আর বর্ডার স্টাইল কি হইতে কি হইতে পারে, বর্ডার স্টাইল হতে পারে সলিড, হতে পারে ডটেড, হতে পারে ড্যাশ, হতে পারে গ্রুপ, আর কিছু থাকতে পারে, আপনি নেটে সার্চ দিয়ে লিখতে পারবেন। তো বর্ডার স্টাইল নরমালি এগুলো হয় সলিড, ডটেড, ড্যাশেস, ড্যাশড আর হচ্ছে গ্রুপ। তো আমরা এখানে বর্ডার উইথ সেট করলাম 2 পিক্সেল। এখন বর্ডার স্টাইল দিব। তো বর্ডার স্টাইল আমি যে কোনো একটা চুজ করব এখান থেকে, আমি দেখি কোনটা কাজ। যদি আমি এখানে সলিড দেই, সলিড, তারপরে দিতে হবে কি কালার। তো আমরা অলরেডি জানি কালার তিনভাবে দেওয়া যায়, তো যে কোনো একভাবে আমি দিই। এখানে দিলাম হচ্ছে ব্ল্যাক, বিএলএসসি নাম দিয়েছি। তাহলে দেখেন আমি তিনটা দিয়ে দিয়েছি, একটা হচ্ছে বর্ডার উইথ 2 পিক্সেল, আর সলিডটা হচ্ছে বর্ডার স্টাইল, আর তারপর হচ্ছে বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক। এখন যদি আমি সেভ দিয়ে যদি ব্রাউজারটাকে যদি আমি রিফ্রেশ করি, যে আমাদের index.html হচ্ছে এটা, এখন যদি আমি এটাকে এন্টার দিই, তাহলে দেখতে পারবো যে চারপাশে একটা বর্ডার চলে এসেছে। তো সেটাই হচ্ছে এই যে বর্ডারের মাধ্যমে, বর্ডার প্রপার্টির মাধ্যমে আমরা দিয়েছি এই যে বর্ডার। তো এইটা হচ্ছে 2 পিক্সেল, মানে চারপাশে 2 পিক্সেল সে জায়গা নিয়েছে। এখন আমি চাইলে আমি যদি বেশি দিই, তাহলে দেখা যাবে যে হচ্ছে সে 10 পিক্সেল জায়গা নিয়েছে, মানে সে কি করেছে 10 পিক্সেল জায়গা নিয়েছে বর্ডারের যে উইডথটা। আচ্ছা, আমি যদি এখানে কালার চেঞ্জ করি, তো কালার হবে। আর যদি সলিডের জায়গায় যদি আমি ডটেড দিয়ে দিই, তাহলে কি হবে দেখি, ডটেড,
এই যে দেখেন ডটেড হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে যদি আমি দিয়ে দিই ড্যাশ, DASH ড্যাশ, তাহলে দেখাবে এই যে ড্যাশ 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 কিছু দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দিয়ে দিয়ে দিই আমি হচ্ছে গ্রুপ, GROUPE গ্রুপ, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ। তো আপনাদের এই যে বর্ডার, আশা করি কোনো প্রবলেম হবে না। তো এই যে বর্ডারটা কিন্তু হচ্ছে চারপাশে হচ্ছে, উপরে নিচে চারপাশে হচ্ছে। তো আপনি চান শুধুমাত্র হচ্ছে আপনার লেফটে বর্ডার হবে, রাইটে বর্ডার হবে, বাট উপরে নিচে বর্ডার হবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ধরেন আপনি দিলেন বর্ডারের 4টা ভ্যালু থাকতে পারে, বর্ডার 4টা পার্ট, এটা হচ্ছে বর্ডারের 4টা পার্ট। প্রথমটা হচ্ছে আপনার টপের জন্য, তারপর হচ্ছে বটমের জন্য, তারপর হচ্ছে লেফটের জন্য, তারপর হচ্ছে রাইটের জন্য। আচ্ছা, প্রথমটা হচ্ছে টপ বটমের জন্য, পরেরটা হচ্ছে লেফট আর রাইটের জন্য। ধরেন আপনি এখানে দিলেন, আমি এখানে একটু মুছে দিই। আচ্ছা, আমি এখানে লিখি যে বর্ডার লেফট। বর্ডার লেফট দিলে কি হবে, শুধুমাত্র লেফটে বর্ডার হবে। বর্ডার লেফট দিলে হবে শুধুমাত্র লেফটে বর্ডার। দেখেন আমি যদি বর্ডার রাইট দেই, RIGHT রাইট, শুধুমাত্র রাইটে বর্ডার হবে। আমি যদি টপ দেই, টপে বর্ডার পাবে। আমি যদি বটম দেই, তাহলে হচ্ছে বটমে বর্ডার পাবে। আচ্ছা, আমি যদি এখানে 0 পিক্সেল দিই, দিয়ে দেখি আমি আসলে এটা কাজ করে কিনা। এটা আসলে মার্জিনে ক্ষেত্রে দেওয়া হয়, এভাবে দেওয়া যায় না। তারপর আমি টেস্ট করি। এভাবে কাজ করবে না। তো আমি যেটা বললাম যে বর্ডারের আপনি লেফটে বটমে রাইটে সব জায়গায় বর্ডার দিতে পারবেন, টপে দিতে পারবেন, বটমে দিতে পারবেন, লেফটে দিতে পারবেন, রাইটে দিতে পারবেন। মানে এখানে লিখে দিতে হবে যে টপে এতটুকু চাই, বটমে এতটুকু চাই, লেফটে এতটুকু চাই, রাইটে এতটুকু চাই, এভাবে বলে দিতে পারবেন আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। যে কোনো দুই পাশে দিতে তাহলে বুঝি না। যে কোনো দুই পাশে লেফট রাইট যদি চাই, যে কোনো দুই পাশে দিবেন, তাহলে এখানে লেফট দেন, তাহলে এই পাশে রাইট দেন, স্যার বুঝতে পারছি। তাহলে দেখেন এই পাশে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, ফটো ফ্রেমে যেরকম 4 কর্নারে থাকে ওরকম দেওয়া যাবে? হ্যাঁ, ওই যে দেখলাম ইয়াতে আপনার ওই যে এগুলা সলিড, ডটেড, ড্যাশ, গ্রুপ, আরো কিছু আছে, আমি দেখি আপনাদের W3 স্কুলসে নিয়ে যাই। W3 হ্যাঁ দেওয়া যাবে, W3 স্কুলস CSS বর্ডার। এই দেখেন ডটেড হতে পারে, ড্যাশ হতে পারে, সলিড, ডাবল হতে পারে, গ্রুপ হতে পানে, আমি কতগুলো লিখেছিলাম এখানে অনেকগুলো আছে, রিচ হতে পারে, ইনসার্ট হতে পারে, আউটসাইড হতে পারে, আবার বর্ডার মুছে দেওয়ার জন্য নাম হতে পারে, আবার বর্ডারকে হাইড করার জন্য হিডেন হতে পারে। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা। তারপরে দেখেন এই যে বর্ডার শর্ট হ্যান্ড আছে, মানে সংক্ষিপ্ত রূপরেখা দিতে পারি, দেখি আমরা। ইন্টারনেট কি চলে গেল নাকি, আপনারা কি শুনতেছেন? আচ্ছা, আপনারা কি দেখতেছেন? জি ভাই। আমি বললাম যে ইন্টারনেট কোনো কাজ করতেছে না। এখন দেখি দাঁড়ান, এখানে এটা লোড দিচ্ছে না কেন। আচ্ছা, আপনারা এটা আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ইয়া করবেন, আমি আপনাদের চ্যাট বক্সে মেসেজ করে দিই, এখান থেকে ফলো করবেন। আমি যখন আপনাদের
15 মিনিটের মধ্যে ব্যাক দিতে পারি, তখন আপনারা এখান থেকে ফলো করবেন, ঠিক আছে? এই যে আমি এগুলো দেখালাম, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, যে বর্ডার 5 পিক্সেল সলিড রেড, বর্ডার লেফট, বর্ডার বটম, ঠিক আছে? এগুলাই আসলে। আচ্ছা, এখন তাহলে আমি কি বললাম যে এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, যে আমি যে কতগুলো নাম বললাম, ডটেড, ড্যাশ, গ্রুপ, আরো কিছু আছে, এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? এখানে এখানে দেখে দেখবেন যে আসলে কোনটা আপনার ওয়েবসাইটে দিলে সুন্দর লাগবে, কোন বর্ডারটা ফিট হয় ঠিকঠাক মতো, ঠিক আছে? আপনি যেন ফটো ফ্রেমের মধ্যে তৈরি করবেন, হ্যাঁ করতে পারবেন, ফটোটা মাঝখানে রাখবেন আর বর্ডার দিবেন চারপাশে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বর্ডার আমি আপনাদেরকে আরেকটা দেখাই, যে বর্ডারের স্টাইল। তো বর্ডার কিভাবে দিতে হয়, ধরেন আমি 10 পিক্সেল দিলাম, এখানে একটা আছে আপনার আনসেট, আনসেট একটা দেখলাম, আনসেট ব্ল্যাক দিই, দেখি কি হয়। index.html টা কি করি, আনসেট নে বর্ডার্স, আউটসেট, আউটসেট, সরি, আউটসেট, আউটসেট, আউটসেট দিলে কি হবে, এই যে এখানে আউটসেট দেওয়াতে এরকম আসবে। এটা এটা কিন্তু কিছুটা ফটো ফ্রেমের মতো, কিছুটা ফটো ফ্রেমের মতো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই যে ইনসেট, এখন আপনি যদি বেশি বড় দেন, ধরেন আপনি দিলেন হচ্ছে 30 পিক্সেল, বেশি মোটা হবে। আবার আপনি যদি এখানে গ্রুপ দেন, গ্রুপ, GRWP, গ্রুপ দিলে দেখেন কি হয়, এটা হচ্ছে গ্রুপ, গ্রুপ আর এটা কিছু কাছাকাছি একবারে। তো আরো কিছু আছে এখানে, হতে পারে রিচ, রিচটা দিয়ে দেখি আমরা, রিচ, HTML, কাছাকাছি, ঠিক আছে? তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, যে আসলে কোনটা আপনার ওয়েবসাইটে দিলে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে বর্ডার, বর্ডারের পরে আমরা যাব হচ্ছে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসটা কি, সেটা হচ্ছে, হ্যাঁ সে বর্ডার স্টাইলের মধ্যে কি আমার সলিড ডটেড ড্যাশ এগুলো ব্যবহার করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বর্ডার স্টাইলে হচ্ছে এগুলো সলিড ডটেড ড্যাশ গ্রুপ, এগুলো মানে মাঝখানে প্রথমে বর্ডার উইথ, তারপর হচ্ছে বর্ডার স্টাইল, তারপর হচ্ছে বর্ডার কালার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দিব হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা কি করে, আমরা যদি দেখি বর্ডার, আর আমি যদি হাইট আর ওয়েট যদি করে নিতে বেশি সমস্যা হবে, হ্যাঁ বুঝি নাই। আমি যদি হাইট করে দিই আর ওয়েট যদি নিতে বেশি সমস্যা হবে। না না, সমস্যা নাই, এখানে কোনোটা উপরে নিচে দিলে কোনো সমস্যা নাই। আপনি যদি চান না আমি বর্ডার আগে দেব, উইথ পরে দেন, তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আগে পরে দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মানে কি, আমরা যদি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেই, 10 পিক্সেল দেই, আমি যদি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রান করি, দেখা যাবে, দেখেন এই যে এখানে খাসকে একটু কেটে গেছে না, এই পাশে একটু কেটে গেছে, 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 তাই না? আমি যদি আরো বেশি দেই, 30 পিক্সেল, এই দেখেন আরো বেশি কেটে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো এই আপনি যদি বর্ডার রেডিয়াস একটা দেন, তাহলে সেম ভাবে এটাও 30 পিক্সেল কাটবে, এটাও 30 পিক্সেল কাটবে, এটাও 30 পিক্সেল কাটবে, এটাও 30 পিক্সেল কাটবে। তো আপনি যদি চান না এটা 30, এটা 30 হোক, এটা 50, এটা 50 হোক, মানে কোনাকুনি হোক 30 30, আর এবার এমনি হোক 30 আর এমনি হোক 50। তো আপনি কি করবেন দেখেন, আমি যদি এখানে 30 আর 50 দিয়ে দিই, তাহলে কি হয়, দুইটা দিলাম, তাহলে বুঝতে পারবেন যে আসলে কে কাজ করতেছে। আচ্ছা বলেন তো, কে 30, কে 50? আমি আর একটু বাড়াই দিই, এটা আমি 10 দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবেন। এবার বলেন কে কে 10, কে 50? বলেন প্রথমটা কি ছিল, 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল কি পাইছে, আর উপরের 10 আর হ্যাঁ, এই যে হ্যাঁ উপরের এই কোণা, হ্যাঁ লেফটের
উপরে বাম পাশে হ্যাঁ তিন আর হ্যাঁ এই যে ডান পাশে কোনাকুনি, নিচে হ্যাঁ প্রথমটা হচ্ছে আপনার এ কোনাকুনি আর পরেরটা হচ্ছে আপনার এ কোনাকুনি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই যে দুইটা দিলে, আপনি যদি তিনটা দেন তাহলে কি হয় দেখি আমরা। তিনটা দিয়ে তিনটাও দেওয়া যায়, একটাও দেওয়া যায়, চারটাও দেওয়া যায়, বাট বুঝতে হবে কোনটা দিলে কোন কাজ করবে। তো এখন যদি তিনটা দিই তাহলে কি কাজ করে দেখি, বলেন তো কোনটা কি কাজ করেছে। আমি এটা ছোট করি, বলেন কোন ছোট দেখাই আপনাদের, ছোট করে নিই। এবার বলেন তো তো লেফট সাইডের টপ কর্নারটা আপনার 10 পিক্সেল পাইছে, আর আপনার রাইট সাইডের যে নিচের একদম কর্নারটা ওটা 100 পিক্সেল পাইছে, আর কি এক সাইডের উপরের কর্নার আর লেফট সাইডের নিচের কর্নার 50 পিক্সেল। হ্যাঁ গুড, মানে প্রথমটা হচ্ছে এই যে এটা 10 পিক্সেল, আর তারপরটা হচ্ছে 50 পিক্সেল হচ্ছে এটা আর এটা, আর 100 পিক্সেল হচ্ছে এটা। তিনটা দিলে এরকম হবে, ঠিক আছে, তিনটা দিলে এরকম হবে, আর দুইটা দিলে হচ্ছে প্রথমটা এটা এটা, পরেরটা এটা এটা, আর চারটা দিলে কি হবে, ধরুন আমি দিলাম 150। আর হ্যাঁ এর মানে আসছে যে উপরে যে বাম পাশে ওটা আমাদের 1 নাম্বার, এরপরে যে উপরে ডান পাশে হ্যাঁ, ওটা হ্যাঁ, 2 হ্যাঁ। নাম্বার, আর নিচে বাম পাশে ওটা হলো 3 নাম্বার, আর ওই নিচের যে ডান পাশেটা একদম নিচে ওটা 4 নাম্বার। হ্যাঁ দেখেন এই যে আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখেন কি হয়, তাহলে দেখেন টপ 10, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 150। প্রথমটা টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে এটা বটমের রাইট, তারপর হচ্ছে এই যে এটা 150। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন যদি বর্ডার এরিয়া পিক্সেলে দেওয়া যায় আবার পার্সেন্টেজে দেওয়া যায়, আমি যদি 10% দেই তাহলে দেখেন তো কি হয়। 10% দেওয়াতে এই যে এখানে উইথ আর হাইটের 10% অনুসারে সে এটাকে কেটে দিয়েছে, মানে বর্ডার সরি 30 পিক্সেল না বর্ডারের, বর্ডার তো 30 পিক্সেল, তো সে 30 পিক্সেলের 10% কাটছে, তার মানে কত পার্সেন্ট কাটছে, কত পার্সেন্ট হয়েছে, ঠিক এত পার্সেন্ট এই জায়গার মধ্যে হয়েছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি যদি এখন 50% দেই, 50% দেওয়াতে সে মানে বর্ডারটা একবারে ইয়া হয়ে গেছে। আমি যদি এখন 300 দিয়ে দিই, উইথ হাইট যদি সমান দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এটা একটা বৃত্ত হয়ে গেছে, দেখেন বৃত্ত। তাহলে ব্যাপারটা এরকম যে আপনি যদি বৃত্ত বানাতে চান তাহলে উইথ আর হাইট একরকম হইতে হইব, আর বর্ডার রেডিয়াস 50% দিতে হইব, এটা মাথায় রাখবেন কারণ এগুলো কাজে লাগবে আপনাদের, ঠিক আছে। তাহলে উইথ হাইট একরকম দিতে হবে, বর্ডার 30 পিক্সেল দিতে হবে, আর বর্ডার দিতে হবে, বর্ডার রেডিয়াস 50% দিতে হবে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেটা শিখে ফেলছি আমরা একটা ইয়া করি, আমরা একটা ইয়া বানাই ফেলি, পতাকার মতো বানাই ফেলি, ঠিক আছে, বাংলাদেশের পতাকা মানে যেহেতু আমরা গোল মানে বৃত্ত যেহেতু এটা গোলাকার আছে, আর একটা রেক্টেঙ্গেল তো আমরা বানাতে পারবোই, রেক্টেঙ্গেল বানাতে পারবো না। জি স্যার, আচ্ছা জি স্যার, পারবো। পারবো। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এখানে একটা বক্স নেই, এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে কেটে দিলাম, এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে সবুজের ভিতরে কি লাল, এখানে রেড দিলাম। তো আমি এখানে ডট গ্রিন দিচ্ছি, আমি ডট গ্রিন। বৃত্ত পতাকা বানানোর জন্য আরেকটা জিনিস শিখতে হবে আপনাদের, এটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা আগে দেখি যতটুকু পর্যন্ত করতে পারি ততটুকু মতো, কারণ একটা জিনিস না শিখলে আপনারা বুঝবেন না। আচ্ছা উইথ হচ্ছে ধরেন আমি দিলাম 500-600 পিক্সেল দিব, মানে এটা রেক্টেঙ্গেলটা, আর দিলাম হচ্ছে ধরেন 400, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ গ্রিন। তাহলে কি হবে, এই যে সবুজটা কিন্তু হয়ে গেছে।
এখন এই সবুজের ভিতরে কি দিয়েছি দেখেন, সবুজের ভিতরে লাল। এই ডিপের ভিতরে কিন্তু আরেকটা ডিপ, একটা ডিপের ভিতরে অনেক ডিপ থাকতে পারে। তো আমি কি করলাম, গ্রিনের ভিতরে ডিপ রেডকে রাখলাম। এখন আমি রেডকে ধরি, ডট রেড। এখন হচ্ছে উইথ দিলাম, উইথ দিলাম হচ্ছে ধরেন 300। বৃত্ত বানানোর জন্য আমরা জানি যে উইথ হাইট একরকম দিতে হয়। তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার তবে হচ্ছে red। আর হচ্ছে ইয়া দিতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত করতে হয় আমরা জানি, 50% বৃত্ত বানানোর জন্য। হ্যাঁ, এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বৃত্ত চলে আসছে, বাট বৃত্তটা মাঝ বরাবর আনতে হবে। তো সেটা শেখার জন্য আপনাদের আরো কিছু জিনিস শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরো কিছু জিনিস শিখি। সেটা হলো এই জিনিসটা আমরা পরে প্র্যাকটিস করতেছি, এটা দেখে দিই। আরেকটা ডিপ যদি বানাই, এটাকে আমরা পরে আবার করব। নিউ ফোল্ডার, এটা হচ্ছে এটাকে আমি আপাতত কপি করে হচ্ছে এখানে রেখে দিলাম। এটাকে পরে আমরা করব, ভিতরটা কমপ্লিট করবো এই জায়গার মধ্যে পরে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আউটলাইন বর্ডার। আচ্ছা, আউটলাইন বর্ডার জিনিসটা কি? আচ্ছা, বর্ডার যেটা হয় সেটা হচ্ছে আমার জায়গার ভিতরে হয়, মানে আমার এরিয়া যতটুকু তার ভিতরে হচ্ছে বর্ডারটা হয়। আর আউটলাইন যেটা সেটা হচ্ছে আমার জায়গার বাইরে হয়, মানে যে যতটুকু পরিমাণ জায়গা ছিল আমার 500 বা 400 ধরি, তো 500-400 এর বাইরে হবে আউটলাইনটা। আর শুধু বর্ডার হবে আপনার ভিতরে হবে, মানে জায়গার ভিতরে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু ভিতরে স্পেসটা কমে যাবে। আর আউটলাইনটা দিলে স্পেস কমবে না, জাস্ট বাইরে হবে। তো আমরা দেখি আগের মতো একটা ডিপ নেই। এখানে আমরা হচ্ছে ডিপ দিলাম হচ্ছে একটা বক্স, এখানে দিলাম হচ্ছে আমি ডট বক্স, এখানে আমি দিলাম হচ্ছে উইথ দিলাম। অবশ্যই একটা ইয়ার ডিপের অবশ্যই উইথ থাকতে হবে, হাইট থাকতে হবে, নাহলে কিন্তু ওইটার কাজ করবে না। 200 পিক্সেল দিলাম। আর হচ্ছে গিয়ে আমি এখন আউটলাইন দিতে চাই। আউটলাইনও দেওয়া যায় বর্ডারের মতোই। প্রথমে বর্ডারের উইথ দিলাম 5 পিক্সেল। তারপর হচ্ছে বর্ডারের যে স্টাইল ছিল ডটেড বা সলিড, এগুলোই আউটলাইনের স্টাইল। তারপর দিলাম হচ্ছে আমি রেড। তাহলে দেখি কি কাজ করে। ডট বক্স, ঠিক আছে না? ডট বক্স উইথ হাইট আউটলাইন। ও আচ্ছা, এখানে গ্রিন চলে আসছে কেন? এটা সেভ হয় নাই। আচ্ছা, সেভ করি নেই। হ্যাঁ, HTML সেভ করি নেই, তো এই জন্য এটা চলে আসছে। এবার দেখেন যে আউটলাইন আমি যদি বাড়াই, আমি যদি বর্ডার যতই দিই, আমি যদি এখানে দিই ধরেন হচ্ছে 25, তাহলে দেখা যাবে যে ভিতরে স্পেসটা ঠিক থাকবে, বাট বাইরে আর এখানে যে এটা আসলে ভিতরে চলে গেছে, এটা দেখা যাচ্ছে না। উপরে জায়গা উপরে নিয়ে নিছে, তো এটার জন্য কিছু কাজ করতে হয়, এগুলো আমরা শিখবো যে এটা কেন ভিতরে চলে গেছে, এই পাশটা কেন ভিতরে চলে গেছে। এই পাশে 25 পিক্সেল, এই পাশে 25 পিক্সেল, এই পাশে 25 পিক্সেল, এই পাশে 25, বাট এটা দেখা যাচ্ছে না, এটা ভিতরে চলে গেছে। এটা আমি দেখবো, আমরা আরো কিছু ক্লাস আছে এগুলা এই কাজটা করবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে আউটলাইন হচ্ছে প্রথমে হচ্ছে দেওয়া হয় আপনার, প্রথমে উইথ, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে কালার। আউটলাইনেরও আছে, স্টাইলের বিভিন্ন আছে, সলিড, ডটেড, ড্যাশ, গ্রুপ, তারপর হচ্ছে ইনসার্ট, আউটসার্ট, ইন আউট, জানি আমি মনে পড়তেছে না। তো আপনারা ওই যে W3 স্কুলসে দেখবেন, আসলে সবগুলা তো আর কাজে লাগে না, যেটা কাজে লাগে সেটা ইউজ করবেন। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে যে টপিকে যাব সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মার্জিন। আচ্ছা, মার্জিন জিনিসটা কি? মার্জিন জিনিসটা হচ্ছে এই যে আমার যে বক্সটা, এই বক্সটা কিন্তু এই পাশে কিন্তু কিছুটা চলে গেছে। আমরা খাতার মধ্যে তো মার্জিন দিই পরীক্ষা খাতার সময়, অনেকে বড় করে দেই, অনেকে ছোট করে দেই। তো যে আমরা মনে করি যে আসলে বড় করে দিলে জায়গা কম আছে, খাতার মধ্যে বেশি লেখা যাবে, সারারা বেশি পৃষ্ঠা ধরে নাম্বার দিব আমাদেরকে। আসলে এটা সম্পূর্ণ ভুল। তো আপনারা এই যে এটা ধরুন একটা খাতা, তো খাতার মধ্যে এই পাশে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আপনার লেফট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে রাইট।
তো আপনি মার্জিন চারভাবে চারটা জায়গায় আপনি দিতে পারবেন। তো আমি যদি লিখি হচ্ছে মার্জিন, শুধু মার্জিন, মার্জিন দিলাম 30 পিক্সেল, মার্জিন 30 পিক্সেল, তার দ্যাট মিনস সব পাশে 30 পিক্সেল হবে। আমি যদি মার্জিন দিই 100 পিক্সেল, তাহলে সব পাশে মানে টপে 30 পিক্সেল, বটমও 30 পিক্সেল, লেফটও 30 পিক্সেল, রাইটও 30 পিক্সেল। তাহলে দেখি আসলে 30 পিক্সেল কাজ করে কিনা। এই যে দেখেন এই পাশে 30, এই পাশে 30, এই পাশে 30 পিক্সেল জায়গা বোঝা যায় না, আসলে 30 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। এখানে দেখেন যা 30 পিক্সেল জায়গা সে রেখে দিয়ে রাখছে আর কি, তার জন্য। তো মার্জিন বলতে বোঝায় সেই জায়গা ছেড়ে দিবে, মানে একটা পিক্সেল জায়গা ছেড়ে দিবে। তো একটা যদি দেই তাহলে বোঝা যাবে যে সব জায়গায় সমান। এটা আসলে ভিতরে সে ঢুকে গিয়েছিল, তো সেজন্য 30 পিক্সেলটা বোঝা যাচ্ছে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে ডিফল্ট ভাবে মার্জিন সেট করে দিতে পারি, যে ডিফল্ট ভাবে কোনো মার্জিন পাবে না, মানে উপরেও সেম, নিচেও সেম, সব পাশে সেম। তাহলে আপনাকে যেটা করতে হবে, ডিফল্ট ভাবে সেট করার জন্য স্টার মানে এটা হচ্ছে ডিফল্ট ভাবে সেট করা, স্টার মার্জিন 0 দিয়ে দিই, তাহলে দেখবেন একটু চেঞ্জ আসবে। এই যে দেখেন ডিফল্ট ভাবে, মানে এই পাশে কোনো মার্জিন নেই, এখন সেম দেখেন এই পাশেও সেম, এই যে এই পাশেও সেম। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে মার্জিন সেট করা। আমি যদি এখন 100 পিক্সেল দেই, তাহলে দেখা যাবে যে এই পাশে 100, এই পাশে 100, এই পাশেও 100, এই পাশেও 100 আছে, বাট এটা বোঝা যাচ্ছে না। যদি এখানে কন্টেন্ট থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম। আচ্ছা, এখন আমরা যদি এটা হচ্ছে সব পাশে 100 পিক্সেল, এখন আমি যদি 100 পিক্সেল না দিয়ে আমরা যদি দেই সাপোজ 150 পিক্সেল, তাহলে প্রথমটা হচ্ছে টপ আর বটমের জন্য, পরেরটা হচ্ছে লেফট আর রাইটের জন্য। তাহলে আমরা যদি দেখি যে প্রথমটা কি বলেছি, প্রথমটা যেটা 100 পিক্সেল সেটা হচ্ছে টপ আর বটমের জন্য, আর পরেরটা হচ্ছে লেফট আর রাইটের জন্য। তাহলে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তো প্রথম যেটা ছিল, দেখি একটু আমরা আমাদের স্ক্রিনটা খেয়াল করি। প্রথম আমি দুইটা ভ্যালু সেট করেছি, প্রথমটা বলেছি টপ আর বটমের জন্য, মানে টপে হচ্ছে 100, নিচেও 100, বাট লেফট আর রাইটের ক্ষেত্রে এখানে 150 এবং এই পাশেও 150 করা আছে। বাট যদি স্ক্রিনটা একটু বড় করি তাহলে বুঝতে পারবো, মানে এখন যদি আর একটু কন্টেন্ট থাকতো তাহলে বুঝতে পারতাম আমরা। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার দুইটা দিয়ে একরকম বোঝায়। আমি যদি চারটা দিই, ধরুন আমি দিলাম হচ্ছে আরো 100, আরো 50, তাহলে প্রথমটা হবে টপ, তারপরটা হচ্ছে আপনার টপ, বটম, লেফট, রাইট। ঠিক আছে, নাকি না মনে হয় মিস্টেক হচ্ছে। আমরা দেখি যে একটু খেয়াল করেন, চারটা দিলে টপ রাইট হবে, প্রথমে হবে টপ রাইট, এটা হবে টপ, এটা হবে রাইট, এটা হবে বটম, এটা হবে লেফট। আমি লিখে দিচ্ছি যে আমি যদি চারটা ভ্যালু দিই, 4 ভ্যালুস যদি থাকে, তো প্রথমটা হবে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। ঠিক আছে, যদি থাকে 3 ভ্যালু, তাহলে হবে টপ বটম একসাথে, টপ বটম, তারপর হচ্ছে আমার লেফট রাইট, টপ টপ, প্রথমটা হবে টপ, তারপর হবে লেফট আর রাইট, তারপর হচ্ছে আপনার বটম। যদি 2 ভ্যালু থাকে, স্যার নিচে কি আমরা হ্যাঁ নিচে কি আমরা মার্জিনের কমেন্ট গুলো করে দিতে মানে প্রথমে যেটা দেবো এটা যাব টপ, দ্বিতীয়টা রাইটে, কিন্তু তৃতীয়টা বটম, চতুর্থটা লেফটে, এগুলো কি বলে দিতেছে আমার উপরে কি? না, বলতেছি না, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, যে চারটা ভ্যালু যদি দেই, প্রথমটা টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট। আমি বুঝা দিচ্ছি আর কি আপনাদেরকে, লিখে রাখেন। বুঝতে পারেন না? লিখে দিচ্ছি আর কি, যে দুইটা ভ্যালু দেই তার লেফট আর রাইট। আর যদি একটা ভ্যালু থাকে তাহলে ইপিএল, অল সাইডস আর ইপিএল। তাহলে আমার হচ্ছে 4 ভ্যালুর জন্য এটা, 3 ভ্যালুর জন্য হচ্ছে এটা। এগুলো প্র্যাকটিস করতে করতে আসলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের এই জিনিসটা হচ্ছে আপনাদের স্ক্রিনে শেয়ার ইয়াতে লিখে দিই, আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে আচ্ছা দেখেন, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে টপ রাইট বটম লেফট। ঠিক আছে, টপ রাইট
বটম লেফট, আর 3 ভ্যালুর জন্য হচ্ছে টপ লেফট রাইট, তারপর হচ্ছে বটম, 2 ভ্যালুর জন্য হচ্ছে টপ বটম লেফট রাইট, আর 1 ভ্যালুর জন্য হচ্ছে অল সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, তো আশা করি আপনাদের এটা প্রবলেম হবে না, আপনারা এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। ঠিক আছে, তারপরে জিনিসটা সেটা হচ্ছে বক্স শেডো। তো আমরা টেক্সট শেডো দেখেছিলাম, এখন আমরা শিখবো হচ্ছে বক্স শেডো। তো বক্স শেডো যদি আমরা কি কাজ করে আমরা একটু দেখি যে টেক্সট শেডো কি করে, টেক্সটের মধ্যে আরেকটা টেক্সটকে নিয়ে আসে, এটার মধ্যে শেডো মানে ছায়া করে দেয়। আর বক্স শেডো এরকম করে যে বক্স শেডোর কাজটা ওই সেম এরকম যে আরেকটা বক্সকে সে নিয়ে আসে এবং এটাকে একটু পিছনে বা সামনে কিছু একটাতে পরিণত করে। তো আমরা আগে এগুলো একটু মুছে দিচ্ছি। তো আমি এখানে একটা বক্স শেডো দেই, বক্স। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি যদি মার্জিন দিয়ে 0 পিক্সেল, ধরেন হচ্ছে এটা 0 পিক্সেল দিলাম, এটা দিলাম 10 পিক্সেল। তো দুটা ভ্যালু দিলে কি হবে, প্রথমটা হচ্ছে টপ আর বটম, পরেরটা হচ্ছে লেফট রাইট। ঠিক আছে, তো আমি যদি এখানে দিই 0 পিক্সেল অটো, দ্যাট মিন্স প্রথমটা হবে টপ আর বটমে 0 পিক্সেল, মানে টপ আর বটমে কোনো জায়গা ছাড়বে না। আর অটোতে কি হবে, অটো অটো মানে হচ্ছে আপনার হচ্ছে ডানে বামে সমান, ডানে বামে সমান কোনো একটা ডিপকে মাঝখানে আনার জন্য এটা ইউজ করা হয়। দেখেন এখন কিন্তু এটা মাঝখানে চলে আসছে, এটা কিন্তু এখানে চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, এটা ওই যে উপরে জায়গা একবারে কম নিয়েছে, সেটার জন্য হচ্ছে আপনি 0 পিক্সেল না দিয়ে 50 পিক্সেল দেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা নিচে নেমে আসবে, এই দেখেন। তাহলে এই যে দেখেন এটা কিন্তু মাঝখানে চলে এসেছে। তো আমাদের যে ইয়াটা ছিল, ওই যে মনে আছে মাঝখানে আনার জন্য কোনটা যে কাজ করছিলাম, রেড আর গ্রিন। তো রেডটাকে আমাদের মাঝখানে আনতে হবে না, তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটা ইউজ করব, মার্জিন এত পিক্সেল অটো। ঠিক আছে, মার্জিন 0 পিক্সেল অটো বা মার্জিন 30 পিক্সেল অটো ইউজ করব। তাহলে আমরা একটু ওইটা কাজ করে নিই, তাহলে এটা কমপ্লিট করে নিই। এটা হচ্ছে এই জায়গায় নিউ ফোল্ডার, এটার মধ্যে ছিল। আচ্ছা, আমরা কি দেখতে পারি, দেখা যায় তো না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি অ্যাড করব। এই যে আমরা একটা ছোট একটা লেআউটে চেঞ্জ করে কলাম 2, আর হচ্ছে এটাকে একটু আমি টেনে এখানে রেখে দিলাম। তো এখানে index.html। তো আচ্ছা দেখেন, আমি যদি আরেকটু ভিউটা দেখি, আমরা আমাদের ভিউটা কিরকম, এটাতে যদি আমি index.html ওপেন করি, যে এরকম ছিল। তো এটাকে মাঝখানে আনবো, মানে এ বরাবর আনবো। মাঝখানে মানে কি, মানে এ ডিবের এই যে এটা হচ্ছে প্যারেন্ট ডিপ, গ্রিনটা হচ্ছে তার প্যারেন্ট, আর এই আরটা হচ্ছে রেডটা হচ্ছে তার চাইল্ড। তো প্যারেন্ট ডিবের মাঝখানে আনার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, আমি বললাম যে মার্জিন, এই যে এইটা মার্জিন এত পিক্সেল অটো। তো আপনি কত পিক্সেল দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার সাইজ অনুসারে। আচ্ছা, আমি একটু দেখি, এখানে লিখে দিই যে মার্জিন, শুধু যদি আমি 0 পিক্সেল দিই তাহলে কি হবে একটু খেয়াল করি। তাহলে 0 পিক্সেল অটো দেওয়াতে সে কিন্তু উপরে কোনো গ্যাপ সৃষ্টি করেনি। যদি আপনি একটু কমাই দেন, আর একটু সরি বাড়াই দেন, ওই ছোট করে দিই, ছোট করে দিই। আচ্ছা, এখন যদি আমি এটাকে একটু যদি চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিই সাপোজ 30 মাঝামাঝি আনার জন্য, তাহলে দেখেন সে কিন্তু ওকে শ ধরে নিয়ে যাচ্ছে। তো সেটা এখন করা যাবে না অ্যাকচুয়ালি। আমি ভাবছিলাম যে এটা হয়তো নিচে নেমে আসবে, কারণ সে যেহেতু এইটার ভিতরে আছে, তো সে এটাকে ইনহেরিট করতেছে। আপনি এটা এখন বুঝবেন না, তাহলে এই পতাকাটা মনে আজকে কমপ্লিট হবে না, পতাকাটা আরেকটা ক্লাস লাগবে এটা বোঝার জন্য। কারণ এটা বুঝতে এই জিনিসটা নাই যে এটা যে এটাকে যে টেনে ধরে নিয়ে আসতেছে, এটার জন্য আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি দুইটাই অটো দিই সেক্ষেত্রে? না দুইটা অটো দিলে কি হবে, আপনার তো দুইটা অটো দিলে দেখেন কি হয়। আচ্ছা, প্রায় বলছে দুইটাই যদি অটো দিই, মানে এখানে এই বক্সটাকে অটো দিবেন, মানে গ্রিনটাকে অটো দিবেন, তাই তো? গ্রিনটাকে অটো দিবেন, দেন দিয়ে দেখেন না কি হয়। তখন আমি দিলাম 0 পিক্সেল অটো, তাহলে এই এই গ্রিনটা মাঝখানে আসবে, এই যে মাঝখানে আসবে। না না, রেডটাকে অটো দিব। রেডের যে দুইটা
মানে ভ্যালু দিলাম না, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে 0 পিক্সেল দেওয়া হইলো, আরেকটা অটো দেওয়া হইলো। এখানে আমি এখানে অটো দিব, এখানে অটো দিব। এটা থার্ড। আচ্ছা এখানে অটো দিব, দেখেন না কি হ্যাঁ হয়, হ্যাঁ, কিছু কাজ করতেছে। মানে মানে ওইটা প্যাডিং দেন না, দিলাম অটো অটো শুধুমাত্র কাজ করবে হচ্ছে আপনার লেফট আর রাইটে, ঠিক আছে? টপ বটমে অটো কাজ করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি? ও আচ্ছা। তো এটার জন্য হচ্ছে আর ইউজ করব হুম হুম, যে মার্জিন টপ দিতে হয়ে যাবে স্যার, হ্যাঁ, টপ দিলে হবে না? না না, টপ দিলে কি হবে, সে গ্রিন কে সহ নিয়ে আসবে, দেখেন। মানে এটা তো আমি কিছু বুঝতে পারেন না, আমি বলছি যে এই যে এই বক্সের ভিতরে না, সরি, এই যে সবুজ ডিপটা আর ভিতরে লাল ডিপটা আছে না, লাল ডিপটা মানে রেড ডিপটা, তো ও ও তো ওকে মানে টেনে ধরে রাখছে। তো ও বলতেছে যে তোরে যদি দেয় তাহলে আমি কিন্তু সইরাম, মাথা রাইস। মানে এর ভিতরে যে এ আছে এ কারণে তার সব নিচে নামানতেছে ভিতরে থাকার জন্য। তো ওরে একটা এর গ্রিনকে ফিক্সড করতে হবে, ফিক্সড। আচ্ছা আমি আপনার দেখাই দিই, ফিক্সড করতে হবে। তো সেটার জন্য আমি এখানে ফিক্সড করে দিব যে ডট গ্রিন, তুমি কিন্তু পজিশন রিলেটিভ, ঠিক আছে? আর ওইকে দিয়ে দেওয়া হচ্ছে পজিশন অ্যাবসলিউট। সেগুলা ক্লাসের এখন বিষয় না। আর এটা হচ্ছে আমি একটা, হ্যাঁ হ্যাঁ তো ভাই এটা সব করেন। হ্যাঁ, তাহলে এটা পরে দেখাই দেখ, ঠিক আছে? দেখা যায় না আমার স্ক্রিন? না স্যার এখন স্যার তো করতেছে। আচ্ছা এখানে নেটের একটু প্রবলেম দেখাচ্ছে, আমি চেষ্টা করতেছি, স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা কেউ মনে প্রেজেন্ট করতেছে মনে কারো স্লাইড, এখন দেখা যায়? আচ্ছা মানে আমরা হচ্ছে পতাকা যতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি, আপনারা ঠিক এতটুকু পর্যন্ত কমপ্লিট করে রাখেন, ঠিক আছে? কারণ হচ্ছে আরো কিছু প্রপার্টি শিখতে হবে, এগুলো না শিখলে আপনি সামনে পতাকাটা ইয়া করতে পারবেন না, কমপ্লিট করতে পারবেন না। এটা এখনো শেষ হয় নাই মার্জিন, তাহলে আমরা হচ্ছে জিরো অটো দিয়ে দিই, কারণ এটা শিখতে হলে আরো অনেক মানে আরো দুইটা প্রপার্টি শিখতে হবে। এটা আজকে ক্লাসের টপিকস না, আর এটা একটু বোঝার বিষয় আছে। আর এই বিষয়টা এখন না শিখতে পারলে আপনি অনেক কিছু আবার এটা কিন্তু নিচে নামাবো না, এটার জন্য আপনি যদি মার্জিন, যেটা ভাই বলছে যেটা মার্জিন টপ দিব, হ্যাঁ এটা তো মার্জিন টপে দিলাম, যে যেটা হচ্ছে যে মার্জিন জিরো থেকে যদি আমি 20 দিয়ে দিই, তাহলে এটা তো টপ আর বটম একসাথে কাজ করতেছে। প্রথমটা টপ বটম, পরেরটা হচ্ছে লেফট রাইট। তো আমি যদি এখানে রিফ্রেশ করি দেখা যাবে যে এইটা নিচে নেমে আসতেছে, বাট এটা কিন্তু নিচে নামে না। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার আপনারা যদি এই সার্কেলটার পজিশন অ্যাপ্লাই করে তারপরে টপ আর লেফট দেই, তখন হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে পজিশন অ্যাবসলিউট করে, কিন্তু এগুলো তো এখন বোঝা
আপনাদেরকে এখন বোঝাইলে অনেকে বুঝবে না, তো যারা করছে আগে তারা বুঝবে। ঠিক আছে, হ্যাঁ, পজিশন রিলেটিভ করতে হবে গ্রিন কে, আর অ্যাবসলিউট করতে হবে হচ্ছে রেড কে, যে আপনি যেটা বললেন, তারপর টপ আর লেফট দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। লেফট দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে আপনি বুঝতে পারছেন, তুই করে ফেললেন এটা। আর হচ্ছে আমি যতটুকু করেছি আপনাদেরকে কোডটা শেয়ার করে দিই। এখানে হচ্ছে, সরি, আর প্যাডিং ইউজ করে করা যাবে না? পেডিং তো এখন আপনাদের শিখাই নাই, বুঝছেন? এখন যদি এখন পেডিং যখন শিখাবো তখন পেডিং দিয়ে দেখাবো। ঠিক আছে ভাইয়া, পেডিং তো আজকে আমার ক্লাস টপিক্সে নাই, তো আমি দেখবো যে আসলে ঠিক আছে। তো আমি আপনাদেরকে কোডটা শেয়ার করে দিচ্ছি, আপনারা এখনো 10 মিনিটের মতো টাইম আছে, আপনারা এটা করতে পারেন বসে বসে যতটুকু তো হয়। আচ্ছা, এখানে কোড শেয়ার। আচ্ছা, আপনার আগের কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনারা এটা একটু দেখেন, বুঝেন, আর বাকিটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। আজকে যতটুকু করেছি এতটুকু আমি দেখা যায় শুধু এস্টিমেট দেখা। হ্যাঁ, সিএসএস দেখা যাচ্ছে তো, দুইটা লিংক দিছি, এস্টিমেটের জন্য একটা, সিএসএস এর জন্য একটা, সিএসএস এর জন্য একটা। ঠিক আছে, তাহলে আপনি একটু দেখেন, আরো 10 মিনিটের মতো টাইম আছে, আপনারা একটু দেখেন তাহলে। ঠিক আছে, তো 10 মিনিট পর হয়তো আপনাদের সাথে হচ্ছে আমাদের আপু জয়েন করবে। ঠিক আছে, তাহলে আপনি কোডটা একটু দেখেন। হ্যাঁ, আর হচ্ছে যে টপিকসটা, এই টপিকসটা আজকে যা পড়ালাম এগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি।